কি অবস্থা সবার? আমরা সবাই কেমন আছি? দেখতে দেখতে হাঁটি হাঁটি পাপা ঘুরে আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা হয়ে গেছে। আমরা গুচ্ছতে তোমাদের সাথে ছিলাম। হয়তো আমি কি তোমাদের কৃষির জন্য ক্লাস নিয়েছি একটা? হ্যাঁ, পরিমাণগত রসায়নের ক্লাস নিয়েছি। তো আজকে একটা ইন্টারেস্টিং ক্লাস। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। তো আহ, সবার গুচ্ছ অনেক খারাপ হয়েছে, ভালো হয়েছে, মিশ্র প্রতিক্রিয়া। বাট ডোন্ট ওয়ারি। হ্যাঁ, সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, ভাই আসতেছি। ওকে, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দেওয়া লাগবে ভাইয়া, কারণ এই যে আমরা কাজগুলা করতেছি একটা মাস পিপলকে হেল্প করার চেষ্টা করতেছি, তাই না? সবার কাছে আসলে এই যে প্রিভিলেজটা আসলে সবার থাকে না। তো আমরা চেষ্টা করব যাতে একটা ভালো কাজ যখন আমরা করব নিজে একা একা না করা, মানুষকে নিয়ে করা, ঠিক আছে? সো সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিতে হবে তাড়াতাড়ি। আমরা যখন মানুষ আমাদের একটা কাঙ্ক্ষিত সংখ্যায় চলে যাব আমরা, তখন হচ্ছে আমরা ক্লাসটা শুরু করবো। সবাইকে আমাকে শুনতে পাচ্ছ কিনা? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমাকে কি শোনা যাচ্ছে কিনা? এবং আজকের ক্লাসটার জন্য আমরা আসলে এক্সাইটেড কিনা? কারণ যেহেতু অর্গানিক কেমিস্ট্রি একটা তাণ্ডবের নাম, টু বি অনেস্ট আমি যদি বলি। তো বাট আমি আজকে চেষ্টা করবো ভীতিটা একটুখানি দূর করা, একটু আমরা কনসেপ্ট সহ পড়বো, একটা স্ট্র্যাটেজি মেনটেন করবো। যদিও আসলে অর্গানিক কেমিস্ট্রি যদি আমরা আমার কাছে মনে হয় অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে ম্যাথের মতো। ম্যাথ যদি একবার বুঝো তাহলে তুমি একটা ফ্লোতে করতে পারবে। নর্মালি আমরা কি করি, বিক্রিয়াগুলো মুখস্থ করি বা বিক্রিয়া প্র্যাকটিস করি হুদাই কোনো সিকোয়েন্স না বুঝে। দেখো, এই যে নেচার আছে আমাদের আশেপাশে যা খেলতেছ সবকিছু কিন্তু একটা ফ্লো মেনটেন করে চলতেছে, একটা টিউনিক মেনটেন করে চলতেছে, একটা টিউন আছে সবকিছু। তো অর্গানিকের ক্ষেত্রেও সেম, প্রত্যেকটা রিয়াকশন একটা টিউন আছে, একটা টিউন মেনটেন করে, কিছু সার্টেন ক্লাসের রিয়াকশন আছে। এই জন্য আমি নর্মালি আমি যখন অর্গানিক কেমিস্ট্রি পড়াই তখন আমি 4টা ক্লাস বা 5টা ক্লাস নেই, 3টা ক্লাসও নেই। এটা ডিপেন্ডস অন দ্য মানে টাইম, অন দ্য পিরিয়ড, যে আমি কি পরিমাণ পিরিয়ড পাইতেছি, কি পরিমাণ ভ্যাকেন্সি পাইতেছি। তো যখন আমি 4টা ক্লাস নিই, আমি একটা ক্লাস নেই এরকম যেটাকে আমি বলি হচ্ছে অর্গানিক বেসিক, যে শুধুমাত্র আমি একটা সিকোয়েন্সটা আগে ধরাই দিই। একটা সিকোয়েন্স যখন স্টুডেন্টদেরকে আমি ধরাই দিতে পারি তখন যে জিনিসটা হয়, সিকোয়েন্সে যখন স্টুডেন্ট ধরতে পারে তখন একটা রিয়াকশন পারলে সে 10টা রিয়াকশন পারে। ম্যাথের মতো একটা ম্যাথ পারলে যেমন 10টা ম্যাথ পারা যায় টাইপ আকারে, ওই রকম। আজকে যেহেতু কোয়েশ্চেন ব্যাংক সলভ, আমি অবশ্যই যতটুকু সম্ভব আমার পক্ষে তোমাদের ভীতিটা দূর করার চেষ্টা করব, কোয়েশ্চেন জায়গাটুকু বুঝাই দিব, দ্যাটস ইট। ঠিক আছে ভাইয়া? গ্রুপে অ্যাপ্রুভ পেলাম না এখন ভাইয়া। আমি তোমাদেরকে সবাইকে আবারও বলতেছি, দেখো আজকে আমাদের গতকাল থেকে এত এত শিক্ষার্থী ভর্তি হয়েছে, যেটা আসলে আমরা ম্যানুয়ালি সবকিছু করতেছি। তো আমাদের অ্যাড করতেও ভ্যারিফিকেশন অ্যাড একটা লং প্রসেস থাকে নর্মালি। তো নর্মালি কোর্সগুলোতে কি হয় যদি বলি, যে ফেসবুকে যে কোর্সগুলো পরিচালিত হয় 10 জন ভর্তি হয়, 15 জন ভর্তি হয়। এখন ভাইয়া আমরা একটা মানুষ, সাপোজ 1000 জন স্টুডেন্ট একদিনে ভর্তি হয়, এই নাম্বারটা মেনটেন করা কি আসলে কতটা ইজি আমি জানি না। বাট ডোন্ট ওয়ারি, তুমি অ্যাড হইতে পারবে। এখন ভাইয়া এই ক্লাসগুলো নিয়ে আসলে উদ্দেশ্য কি? এটাকে আমি একটা সিরিজ বানাইছি। আজকে অর্গানিক কেমিস্ট্রি প্রথম ক্লাস, তার মানে কি ভাইয়া বুঝতে পারছো নেক্সটে আরো ক্লাস আসতেছে, এবং এটা তো অবশ্যই পেড ব্যাচের ক্ষেত্রে। কিন্তু এইটা হচ্ছে একটা প্রশ্নের ধারণা দেওয়ার জন্য অবশ্যই, ঠিক আছে? সো ভাই আমাকে শুনতে পাচ্ছ কিনা? এত মানুষ আছে, তোমরা যদি কমেন্ট না করো আমি কিন্তু ক্লাসটা ওইরকম ভাবে স্টার্ট করতে পারবো না। যেহেতু মানে অর্গানিক কেমিস্ট্রি, যদি একটু হিট না পাই, শরীরে যদি এনার্জি না আসে, তাহলে কিন্তু ক্লাস নেওয়া যাবে না, ঠিক আছে? আজকের ক্লাসটা অ্যাকচুয়ালি নট অনলি জৈব রসায়ন কোয়েশ্চেন ব্যাংক সলভ, আজকে আমরা কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করব, আর যে জায়গা থেকে প্রশ্নগুলো আসছে সেটা সম্পর্কে একটা ধারণা নিব। কি ধারণা ভাইয়া? কনসেপ্ট ক্লিয়ার করব যতটুকু সম্ভব হয়। তা আমি কি শুরু করতে পারি? ওয়াল্লাহি হিট, না ওয়াল্লাহি হিট, ওকে। সো আচ্ছা আচ্ছা, আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছে মাহাথি সিয়াম, পড়ালেখা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। আমার কলেজ ছিল মাইলস্টোন কলেজ। আর অবশ্যই 2 শ্রেণীর মানুষ সাড়া দিবে, এক হচ্ছে যারা মাইলস্টোন কলেজের, আর 2 হচ্ছে যারা ব্রাহ্মণবাড়িয়ার। এই 2 প্রকৃতির মানুষকে আমি খুব পছন্দ করি।
বাকিদেরকে যে করি না তা না, কিন্তু এই দুই প্রকৃতির মানুষকে আমি একটু বেশি পছন্দ করি। ঠিক আছে, হ্যাঁ 2.0 জৈব রসায়ন অনেক বিস্তারিত পড়ানো হবে, ইভেন 5টা ক্লাস হইতে পারে। ঠিক আছে, যাতে একদম অর্গানিকে 5টা প্রশ্ন আসবে বা 6টা প্রশ্ন আসবে, সবগুলো আমরা সলভ করতে পারি। ব্রো ইজ ফ্রম দুবাই। কোশ্চেন অ্যানালাইসিস আজকে করলেই বুঝতে পারো আমরা কিভাবে অ্যানালাইসিস করি। ঠিক আছে, এই তো মাইস্টার কলেজ থেকে অনেকেই আছে। ওকে, লেটস ডাইভ ইনটু দ্য ক্লাস। আজকে আমরা ক্লাসটা করবো, আমরা ক্লাসের আধপত্য সম্পর্কে জানবো। ঠিক আছে, আধপন্ত সম্পর্কে জানবো। আর মাইলস্টোন করে যেমন ব্রাহ্মণবাড়িয়ার মানুষরা অবশ্যই কমেন্ট করবে। প্রথম প্রশ্ন, কোনটি লুইস অ্যাসিড? দ্য ফ্যাক্ট ইজ, লুইস অ্যাসিড চিনার সবচেয়ে বড় উপায় হচ্ছে যারা মুক্ত জোর ইলেকট্রন গ্রহণ করে, যারা মুক্তজোর ইলেকট্রন গ্রহণ করে। আমি আগে বলে দিই এটা হচ্ছে আনসার। কিভাবে এটা আনসার হইলো ভাইয়া? ফার্স্ট অফ অল দেখো, অ্যালুমিনিয়ামের কয়টা কার্বন থাকে, অ্যালুমিনিয়ামের কয়টা ইলেকট্রন থাকে? 13টা। কয়টা ভাইয়া? 13টা। এখন এবং সে কয়টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে ভাইয়া? 3টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে। অর্থাৎ সে ক্লোরিন থেকে আরো 3টা ইলেকট্রন পাবে, যদিও শেয়ার করছে, যেহেতু সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড, সেহেতু সে আরো 3টা ইলেকট্রন পাবে। আলটিমেটলি এই অ্যালুমিনিয়ামটা পাচ্ছে 16টা ইলেকট্রন। কিন্তু ভাইয়া আমি যদি চিন্তা করি তার নিষ্ক্রিয় হইতে বা প্রপারলি তার হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের মতো হইতে বা ইলেকট্রন বিন্যাসটা হইতে তার আরো 2টা ইলেকট্রনের প্রয়োজন। কারণ তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস কোনটা ভাইয়া? আর্গন। আর্গনের ইলেকট্রন কয়টা ভাইয়া? আর্গনের ইলেকট্রন হচ্ছে 18টা। তাহলে তার কয়টা আছে? 16টা। তো সে যখন সুযোগ পাবে, সে যদি সুযোগ পায়, সে 2টা ইলেকট্রন কি করবে ভাইয়া? গ্রহণ করবে। অর্থাৎ মুক্তজোর ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। এই জন্য যারা মুক্তজোর ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে আমরা বলি হচ্ছে ভাইয়া লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড, দ্যাটস দ্য ফ্যাক্ট। এই জন্য এটা হচ্ছে আমার লুইস অ্যাসিড। বাট এটা লুইস অ্যাসিড বুঝলাম, বাট কেন এরা হচ্ছে লুইস অ্যাসিড হচ্ছে না, বাকি 3টা কেন লুইস অ্যাসিড না? নাইট্রোজেনের মুক্তজোর ইলেকট্রন থাকে একটা, মানে 1 জোড়া মুক্তজোর ইলেকট্রন থাকে নাইট্রোজেনের। অক্সিজেনের 2 জোড়া মুক্তজোর ইলেকট্রন থাকে ভাইয়া, এক্সট্রা করে 2 জোড়া মুক্তজোর ইলেকট্রন। এই অক্সিজেনের কয়টা? 2 জোড়া মুক্তজোর ইলেকট্রন। তার মুক্তজোর ইলেকট্রন আছে, তারা এই মুক্তজোর ইলেকট্রন গুলো তারা কি করে ভাইয়া? দান করে দিবে। বাট তার আরো 2টা মুক্তজোর ইলেকট্রনের প্রয়োজন। যেহেতু তার মুক্তজোর ইলেকট্রনের প্রয়োজন, সে সব লোন পেয়ার ইলেকট্রন যেটা, তো সে যখন সুযোগ পাবে তখন মুক্তজোর ইলেকট্রন গ্রহণ করবে। এই জন্য তাকে আমরা বলতেছি লুইস অ্যাসিড। ঠিক আছে, তাকে আমরা কি বলতেছি? লুইস অ্যাসিড। কথা হচ্ছে ভাইয়া তাহলে ওটাকে আমরা কি বলবো? লুইস ক্ষার। এই সম্পর্কে তোমাদের মানে তোমার হচ্ছে কি বলে কনসেপশন মনে হয় ক্লিয়ার হয়ে গেছে, আই গেস সো। মজার কথা হচ্ছে ভাইয়া তারা কি করে? মুক্তজোর ইলেকট্রন গ্রহণ করে। দ্যাটস মিন ইলেকট্রনকে সে ভালোবাসে। এখন দেখো, ধরো তুমি বিয়ে করছো বা আমি বিয়ে করি সাপোজ, হ্যাঁ, তাহলে আমার স্ত্রীকে আমি কি করব? গ্রহণ করব না, এবং তাকে তো আমি ভালোবাসি, তাই না? তো কথা হচ্ছে যারা সে মুক্তজোর ইলেকট্রনকে কেন গ্রহণ করছে? সে তাকে ভালোবাসে তাই। অর্থাৎ সে ইলেকট্রনকে ভালোবাসে, অর্থাৎ তার নাম হচ্ছে ইলেকট্রোফাইল। আর যদি সে হচ্ছে ইলেকট্রনকে ভালো না বাসতো, ভয় পাইতো, তার নাম হইতো ইলেকট্রোফোবিক। সো যেহেতু সে ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা বলছি ইলেকট্রোফাইল। অর্থাৎ প্রত্যেকটা লুইস অ্যাসিড একটা ইলেকট্রোফাইল, প্রত্যেকটা লুইস ক্ষার এক একটা নিউক্লিওফাইল, কারণ সে ইলেকট্রন ত্যাগ করে নিউক্লিয়াসকে আপন করে নেয়। এই জন্য তারা হচ্ছে নিউক্লিওফাইল। আর যারা মুক্তজোর ইলেকট্রন গ্রহণ করে তাদের একটা নাম হচ্ছে লুইস অ্যাসিড আর একটা নাম হচ্ছে ইলেকট্রোফাইল। অর্থাৎ নিচের কোনটি ইলেকট্রোফাইল বুঝতেই পারছো? এটা হলো আমার ইলেকট্রোফাইল, তাই না? এক প্রশ্নে 2টা কাভার। এবং মজার কথা, 2টাই কিন্তু এগ্রি গুচ্ছতে আসছে। এবং খালি একটা না, এইরকম প্রশ্ন এগ্রি জিএসটিতে বারবার আসছে। আজকে আমরা 3টা জায়গাকে বেশি প্রায়োরিটি দিব। 1 এগ্রি গুচ্ছ, 2 বাউ, 3 হচ্ছে সিবাসু। কেন? এগ্রি গুচ্ছকে সার্টেইন ক্রাইটেরিয়া মেনটেন করতেছে, প্রশ্ন করতেছে সিবাসু, তত্ত্বাবধানে আছে বাউ। 3টাকে আমরা একসাথে কাজে লাগাবো। ওকে, ইজ ইট ক্লিয়ার টু ইউ গাইস? এটাকে আমরা বুঝতে পারছি?
এটা কি বুঝা গেছে? ওকে, কমেন্ট করতে হবে ফাস্ট। ভাইয়া 2.0 আর 2.4 দুটাকে আলাদা কোর্স, এদের পড়ানোর মধ্যে কোনো পার্থক্য আছে? আমি তো 2.1 ভর্তি হয়েছি। 2.0 হইতেছে আগে শুরু হয়েছে, 2.1 নতুন করে শুরু হয়েছে। 2.0 তে আমরা সময় বেশি পাইছি, এই জন্য একটু বিস্তারিত হবে। দুটোর মধ্যে পড়ানোতে কোনো পার্থক্য হবে না, একটাতে একটু টাইম বেশি, একটাতে টাইম কম, ঠিক আছে? এক্সামে একটু পার্থক্য আছে। ওকে, এই প্রশ্নের উত্তর এখন নিজেরা পারা উচিত না? এই প্রশ্নের উত্তর কি এখন নিজেরা পারা উচিত কিনা? তাহলে এই যে একটু আগে দেখছেন নিউক্লিওফাইল কোনটা, তাই না? এইটা নিয়ে তো আমার মনে হয় না কোনো প্রবলেম হওয়ার কথা। কোনটা? ওকে, তাহলে অর্গানিকের দেখতে পাচ্ছ 3 বার, ফর 3 টাইমস একটা জায়গা থেকে প্রশ্ন আসছে। তাহলে আমি কি এই জায়গাটাকে 3 স্টার দিতে পারি না? একটু বলো তো, এই জায়গাটাকে 3 স্টার দেওয়া যায় কিনা? আমাকে বলো। আজকে আমরা সবাই একসাথে কোয়েশ্চেন অ্যানালাইসিস করব। দ্যাটস দ্য থিং দ্যাট উইল ডু ইন দিস ক্লাস। আমরা কি করব? একসাথে কোয়েশ্চেন অ্যানালাইসিস করব। আমরা একসাথে কোয়েশ্চেন সম্পর্কে জানবো। এই তারের উত্তর দিতেছিস কেন? আমি বুঝাবো তারপরে উত্তর দিবি, ঠিক আছে? আমি বুঝাবো পরে উত্তর দিবি। এত বড় মানে, এই চুপ, আর উত্তর দেওয়া যাবে না, উত্তর দেওয়া যাবে না, আমি বুঝাবো তারপর উত্তর দিবি। ওকে, আয় বলতেছি যে সবচেয়ে বেশি স্থায়ী কার্বোক্যাটায়ন নিচের কোনটি? আচ্ছা, এটার জন্য আগে আমরা বন্ধনের বিভাজন শিখবো। আমরা একদম বেসিক সহ শিখবো ভাইয়া, এরকম লুদুবুদু আমি 1 ডিগ্রি 2 ডিগ্রি গুলো আমি শিখাবো না, একটু পরে 1 ডিগ্রি 2 আমরা শিখবো। বাট আমরা আগে একটা বন্ধনের বিভাজন শিখবো। কি শিখবো ভাইয়া? বন্ধনের বিভাজন। ভাইয়া বন্ধনের বিভাজন 2 প্রকার হতে পারে, আমরা একদম বিস্তারিত শিখবো, ঠিক আছে ভাইয়া? একটা হচ্ছে সম আর একটা হচ্ছে বিষম বিভাজন। সম বিভাজন মানে কি? ধরো এইরকম ভাবে একটা জৈব যৌগ আছে, 2টা আর, এখন এখানে 2টা ইলেকট্রন শেয়ারকৃত না? ইলেকট্রন দেখো তো ভাইয়া, এখানে কয়টা ইলেকট্রন শেয়ারকৃত? এখানে 2টা ইলেকট্রন শেয়ারকৃত, তাই না? 2টা ইলেকট্রন শেয়ারকৃত, ঠিক আছে? 2টা ইলেকট্রন শেয়ারকৃত। তো আমি যদি এইখানে একটা সমানভাবে ভাগ করি, তাহলে আমি দেখব এখানে 2টা তোমার হচ্ছে 2টা আর উৎপন্ন হবে, 2টা নতুন আর উৎপন্ন হবে, যাদের কিনা সমানভাবে ভাগ করা হয়েছে এবং একটা ইলেকট্রন আছে, একটা করে ইলেকট্রন আছে, একটা করে ইলেকট্রন আছে। এখন বলতেছে ভাইয়া এরকম ভাবে ভাঙছি, 2টা উৎপন্ন হয়েছে। এখন এদের সক্রিয়তার ক্রমটা আমরা একটু দেখব। সক্রিয়তার ক্রম, ঠিক আছে? সক্রিয়তার ক্রম, ঠিক আছে? সক্রিয়তার ক্রমটা আমরা কিভাবে দেখব? দেখো, এখন এই 8টা আসলে 3 ডিগ্রি হইতে পারে, 2 ডিগ্রি হইতে পারে এবং 1 ডিগ্রি হইতে পারে। 3 ডিগ্রি মানে কি ভাইয়া? যে এই যে 8টা আছে, ঠিক আছে? এখন এই আর এর সাথে, বা আমি যদি বলি আচ্ছা এটা একটু পরে যাবো আমরা, হ্যাঁ? এটা আগে আমরা একটু পরে যাব, আমরা এখানে যাবো আগে বিষমটা। এটা একটু পরে বুঝলে তুমি ভালো করে বুঝতে পারবা। বিষমটা আমরা একটু দেখি। বিষম বিভাজন মানে কি ভাইয়া? বিষম বিভাজন মানে হইতেছে, ধরো কার্বনের সাথে কেউ একজন যুক্ত আছে, কার্বনের সাথে কেউ একজন যুক্ত আছে, তো কি হয়েছে? কার্বনে এখানে 2টা ইলেকট্রন শেয়ার করে যুক্ত হয়েছিল না? এই যে এক্স, সে 2টা ইলেকট্রন নিয়েই চলে গেছে, এটাকে বলে বিষম বিভাজন। 2টা ইলেকট্রন নিয়ে চলে গেছে, তখন কি হবে? যখন ইলেকট্রন নিয়ে চলে যায়, তখন সে হয়ে যাবে মাইনাস আর সে হয়ে যাবে প্লাস। এটাকে আমরা বলতেছি কার্বো ক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন। কি বলতেছি? কার্বো ক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন। সো এই যে কার্বো ক্যাটায়নটা, সেটা অনেক প্রকার হইতে পারে। 3 ডিগ্রি, হইতে পারে 3 ডিগ্রি কার্বো ক্যাটায়ন, হইতে পারে 2 ডিগ্রি কার্বো ক্যাটায়ন, হইতে পারে 1 ডিগ্রি কার্বো ক্যাটায়ন, এবং হইতে পারে তোমার আচ্ছা এখানে যখন হবে তো CH হবে অবশ্যই, এখানে CH2 হবে, হইতে পারে শুধু CH3+। এখন বলছে ভাইয়া কোনটা বেশি সক্রিয়?
আর আমরা সক্রিয়তার আগে স্থায়িত্বর ক্রমটা দেখবো, আমরা স্থায়িত্বর ক্রম একদম বেসিক থেকে দেখতেছি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, কেউ কিন্তু লাইফ থেকে যাবা না। দেখো আমি যখন বেসিক থেকে পড়াইতেছি অনেক মানুষ লাইফ থেকে চলে গেছে, আই নো, বাট একটু বেসিক থেকে শিখো যাতে অনেকদিন মনে থাকে। স্থায়িত্বের ক্রমটা আসলে কি হয়েছে দেখো, এখানে প্লাস আছে মানে কি, কোনো কিছুর একটা কম আছে। কিসের কম আছে ভাই? ইলেকট্রন কম আছে। মনে রাখবা এই আর গ্রুপ তারা হলো ইলেকট্রন ডোনার। কিভাবে ইলেকট্রন ডোনার একটু পরে আমরা দেখবো। হ্যাঁ, এটা শেষ করে মনে রাখবা আর গ্রুপ হচ্ছে ইলেকট্রন ডোনার। তাহলে এই যে 3 ডিগ্রি আমার যে কার্বোক্যাটায়নটা আছে এইটার মধ্যে তার 3টা বান্ধবী ইলেকট্রন দিতেছে। ধরো তোমার কোন একটা বন্ধুর ব্রেকআপ হয়ে গেছে, তার অনেক বান্ধবী আছে, বান্ধবীরা তাকে কি করতেছে? কোম্পানি দিতেছে, মানে তাকে বলতেছে আরে কান্দিস না, সমস্যা নেই, আমরা তো আছি, আস্তাগফিরুল্লাহ। এরকম যদি হয় তখন তার আর প্রেমিকার কষ্টটা অনুভূত হবে না, বলবে যে আরে আমার বান্ধবীরা তো আছে, এদের সাথে একটু সময় কাটাই। তারপরে স্থায়ী হবে সে যার 2টা আছে বান্ধবী। কারণ কি? তার 2টা বান্ধবী আছে, বলবে আরে আমরা তো আছে, সমস্যা নেই। তো তার একটু একটু মনে হবে আরে একটা প্রেম করলে মনে হয় ভালো লাগতো, স্থায়ী না, সে ভালো লাগতেছে না, এরকম। তারপরে হবে যার একটা বান্ধবী, সে বললো আরে আমার যদি আরেকটা বান্ধবী থাকতো, একটা প্রেম করা মনে হয় দরকার, সেই রকম চিন্তা ভাবনা করবে। লাস্টে হচ্ছে যার কোনো বান্ধবী নাই, সে সবচেয়ে কম সক্রিয়, সে সুযোগ পাইলেই বিক্রিয়া করে ফেলবে। যেহেতু এখানে 3টা কার্বন যুক্ত আছে, এটা হচ্ছে 3 ডিগ্রি, এটা আমি একটু লিখি 3 ডিগ্রি, তারপর হচ্ছে 2 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি, আর লাস্টে হচ্ছে এটা। বুঝতে পারছো? লাস্টে হচ্ছে এটা। ঠিক আছে, এটা বুঝা গেছে? কমেন্ট করতে হবে এটা কি বুঝা গেছে ভাই। কেন 3 ডিগ্রি সবচেয়ে সক্রিয়, তারপর 2 ডিগ্রি, কেন 1 ডিগ্রি? কমেন্ট করতে হবে জলদি, সময় নেই তো, সময় তো নাই, তাই না? জলদি জলদি কমেন্ট করতে হবে। এখন দেখো স্থায়িত্ব, যে বেশি স্থায়ী সে সবচেয়ে কম সক্রিয়, ইজন্ট ইট দ্যাট? যে সবচেয়ে বড় লোক সে সবচেয়ে কম গরিব, যে সবচেয়ে বড় লোক সে সবচেয়ে কম গরিব। তাহলে যে সবচেয়ে বেশি স্থায়ী সে সবচেয়ে কম সক্রিয়। তাহলে সক্রিয়ের বেলায় এটা হয়ে যাবে উল্টা উল্টা উল্টা। বুঝতে পারছো? এখন ভাইয়া এখানে যে ফ্রি রেডিকেল উৎপন্ন হয়েছে, ফ্রি রেডিকেল, এটার ক্ষেত্রে কি হবে? মনে রাখবা কার্বোক্যাটায়ন আর ফ্রি রেডিকেলের দুইটাই সেম। ফ্রি রেডিকেলের দুইটাই সেম। ওকে, মানে এই দুটা সেম, স্থায়িত্ব যেমন সেম, সক্রিয়তাও সেম। ফ্রি রেডিকেল আর ইয়ের ক্ষেত্রে তোমার হচ্ছে কার্বোক্যাটায়নের ক্ষেত্রে বা কার্বনিয়ামের ক্ষেত্রে যদি বিষম বিভাজন এরকম হয় যে সি আর এক্স যুক্ত আছে, দুইটা ইলেকট্রন সি নিয়ে গেছে, এক্স কে পাঠাই দিল, তাহলে কি উৎপন্ন হবে? সি মাইনাস, যেটাকে আমরা বলি কার্বানায়ন। একটু লেখাটা একটু বুঝতে সমস্যা, একটু কলমটাতে প্রবলেম আছে। হ্যাঁ, কার্বানায়ন। তো এখানে কি হবে? এখানে হবে কার্বোক্যাটায়নের উল্টা, কার্বোক্যাটায়নের উল্টা। আমি আর এটা বুঝাইতেছি না, ক্যাটায়নের উল্টা। বুঝতে পারছো? কার্বোক্যাটায়নের উল্টা। তাহলে স্থায়িত্ব কিরকম হবে ভাইয়া? স্থায়িত্ব হবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, আর সক্রিয়তা হবে এটার উল্টা। বুঝা গেছে? আচ্ছা, এইটা কি? হু ইজ দ্যাট গাই? ভাই কমেন্ট কম পড়েন, ফোকাস থাকে না, প্লাস সময় কম। এটা তো সিরিয়াস। যাই হোক,
তোমার আসলে এরকম ফিল হইতেই পারে, এটা ব্যাপার না। হ্যাঁ আচ্ছা ব্যাপার না, আসো। বুঝতে পারছো? এই হলো কথা। শোনো, মজার ছলে পড়লে পড়া বেশি মনে থাকে। বানেতে মাহাতের সিয়াম ভাইয়া, তো এটা কি হয় ভাইয়া দেখো তো কোনটা বেশি, আরে কই চলে গেলাম, এটার উত্তরটা এখন বুঝতে পারতেছো। সবচেয়ে স্থায়ী কার্বোক্যাটায়ন কোনটা? এই যে 1 ডিগ্রি, এই যে 1 ডিগ্রি, একটা মাত্র কার্বন যুক্ত আছে। 0 ডিগ্রি মানে এটা ডিগ্রি নাই কোনো। এটা কত? 2 ডিগ্রি। এটা হচ্ছে 3 ডিগ্রি। আচ্ছা প্রশ্ন কি আসে না, কেন কেন আমাদের যে অ্যালকাইল মূলক আছে তারা হচ্ছে ইলেকট্রন দান করে? আসো দেখি। একটা অ্যালকাইল মূলক, আমি সাধারণ একটা অ্যালকাইল মূলক নিলাম, এরকম হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, সে এখানে একটার সাথে যুক্ত হয়, তাই না? এখানের সাথে একটা যুক্ত হয়। তো দেখো কার্বনের তড়িৎ ঋণাত্মকতা 2.5, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1। কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? অবশ্যই কার্বনের। কার্বনের না? কার্বন কি করবে? এই ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নিবে, এই ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নিবে, এখানে যে শেয়ারকৃত ইলেকট্রনগুলো আছে নিজের দিকে টেনে নিবে, নিয়ে কি করবে জানো? এই দিকে দিয়ে দিবে, এখান থেকে দিয়ে দিবে। কাকে দিবে? এখানে যে যুক্ত হবে তাকে সেই ইলেকট্রনগুলো দিয়ে দিবে। এই জন্য আমরা বলি অ্যালকাইল গ্রুপ হচ্ছে ভালো ইলেকট্রন ডোনর, ঠিক আছে? এই জন্য আমরা বলি SN2 হচ্ছে ভালো ইলেকট্রন ডোনর, ঠিক আছে? এটা হইতেছে এটার কারণ। এটা আমরা আগে কে কে জানতাম? হাত তুলো। এটা আগে আমরা কে কে জানতাম? হাত তুলো। আসলে এক একজনের পড়ার ধরেন এক এক রকম। যেমন আমি নর্মালি মানে পড়ি, যখন একটু 10 মিনিট পড়ি, হাসি ঠাট্টা করি, আবার পড়ি। যখন ক্লাস করে আমি চাই স্যাররা মজার মধ্যে পড়াক। অনেকে আছে আমরা চাই যে স্যাররা খালি পড়াই যাক। সো ইট ডিপেন্ডস অন দ্য স্টুডেন্ট। আসলে এটা আমরা কেউ এটা ফিক্স করতে পারবো না, ঠিক আছে? জানতাম ভাইয়া। হ্যাঁ সবাই ক্লাসে মনোযোগ দাও, আসো। আচ্ছা এইটা এইটা আমরা পড়বো সবার লাস্টে, এটা আমরা সবার লাস্টে পড়বো। কেন পড়বো? একটা সাসপেন্স আছে। আমরা পড়বো হচ্ছে এটা, ওজোনালাইসিস বিক্রিয়ায় অ্যালকিন থেকে প্রোপানেল ও প্রোপানন উৎপন্ন হয়। ওজোনালাইসিস মানে কি আমরা মোটামুটি সবাই জানি। আমি আজকে তোমাকে দেখাবো যে যদি যৌগ দেয়া থাকে, এটা কিন্তু অ্যাগ্রি গুচ্ছে আসছে এই বছর, গত বছর আসছে অ্যাগ্রিতে, গত বছর আসছে এই প্রশ্নটা। এটাও অ্যাগ্রিতে গত বছরে আসছে, মানে তোমাদের আগের ব্যাচে যারা ছিল প্রশ্নটা আসছে, এবং এটা আমার লেকচার থেকে হুবহু কমন পড়ছে। আমার লেকচার থেকে হুবহু কমন পড়ছে, বুঝছো? সো এটা আমি একটু শিখাই দেই কেমনে করবা। যদি যৌগ দেয়া থাকে প্রোপানেল আর হচ্ছে প্রোপানন দেয়া আছে, আমরা একটু শিখি এটা। হ্যাঁ ভাইয়া, প্রোপানেল আর প্রোপানন, CH3 CH2 আর CHO, এটাকে আমরা প্রোপানল বলি না? এটা হচ্ছে আমাদের প্রোপানল। প্রোপাননটা দেখতে কিরকম হয় ভাই? প্রোপানন হচ্ছে এইরকম দেখতে, তাই না? CH3 CH3, এই হলো আমাদের প্রোপাননটা দেখতে। তো আমরা একটা কাজ করব, আমরা এই CH3টাকে, একই তো কথা তাই না? দেখো তো এদিকে আসো তো ভাইয়া, এই একই কথা না দেখতে, দেখো তো একই তো কথা তাই না? একই তো কথা। আগেরটা প্রোপানন যেমন ছিল এটাও তো একটা প্রোপানন, তাই না? আমরা যে কাজটা করছি তোমার যাতে সুবিধা হয় বুঝতে, আমরা দুই পাশ থেকে এই অক্সিজেনটা ডাবল বন্ড সহ সরাই দিব, সরাই দিলাম, দিয়ে এখানে আরেকটা ডাবল বন্ড দিব, এখানে কি করবো? আরেকটা ডাবল বন্ড দিব, দিয়ে যেটা উৎপন্ন হবে সেটাই হচ্ছে আমার সেই অ্যালকিনটা। তো আমরা জানি ওজোনালাইসিস বিক্রিয়ায়, এদিকে আসো আগে, আমরা জানি ওজোনালাইসিস বিক্রিয়ায় অ্যালকিন থেকে প্রোপানেল আর হচ্ছে প্রোপানন উৎপন্ন হয়। সো এখানে আমরা দেখছি এটা অ্যালকিন উৎপন্ন হয়েছে, এটা নামটা কি আমরা দেখবো। এখন ভাই আমরা কোন দিক থেকে গণনা শুরু করব? অবশ্যই যে দিক থেকে আমরা দ্বিবন্ধন আগে পাবো, এবং এই দিক থেকে। তাহলে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার গেল। যৌগের নামটা আমরা সবাই বলতে পারবো। ফার্স্টে আমরা কি লিখবো?
পূর্বপদ বা হচ্ছে যে প্রতিস্থাপক গুলো আছে, তাহলে 2 নাম্বার কার্বনে মিথাইল আছে, মানে 2 মিথাইল। আর কোন প্রতিস্থাপক কি আছে না, তাহলে আমরা লিখবো কার্বন সংখ্যা। কয়টা কার্বন আছে? 5টা কার্বন। 2 মিথাইল পেন্ট। কত নাম্বার কার্বনে দ্বিবন্ধন আছে? দ্বিবন্ধন আছে 2 নাম্বার, তাহলে পেন্ট 2 ইন। শেষ শেষ, ইজি পিজি। 2 মিথাইল পেন্ট 2 ইন। হ্যাঁ, জিএসটিতে যারা আমার ক্লাস করছো, জিএসটিতে আমি কিন্তু এরকম একটা প্রশ্ন পড়াইছিলাম, সেম প্রশ্নটাই পড়াইছিলাম জিএসটিতে, আসছে কিন্তু ম্যারাথন ক্লাসে আসছে। এটা তো বলতেই ভুলে গেছিলাম যে ম্যারাথন ক্লাসে এরকম একটা প্রশ্ন আসছে। দেখো তো এটা দেখতে কেমন, এই যোগটা দেখতে কেমন? ধরো 5 কার্বন বিশিষ্ট কোনটা আছে? 1 2 3 4 5, এটা একটা বড়। এই যোগটার মতো কোনটা আছে দেখো তো ভাইয়া, এই যোগটার মতো দেখতে আমি একটু করাই দিই। 2টা CH3 CH2, এই যে এটাই তো, তাই না? 1 নাম্বারটাই তো, 1 নাম্বারটা না? হ্যাঁ, ওই যে মনিরা বলতে পারছে, হয়তো সে ক্লাসটা করে গেছিল। 1 নাম্বারটা না? দেখো তো 1 নাম্বার যোগটা না? এই যে দেখো তো, CH3 CH2, তারপরে এই কার্বনের সাথে 2টা CH3 যুক্ত, এই যে CH3 CH2 CH, এই কার্বনের সাথে 2টা কি যুক্ত? CH3 যুক্ত। বুঝা গেছে? ওকে। তাহলে এটা এরকম আসলে আমরা পারবো কিনা ভাইয়া? উত্তর দিতে হবে। চিল্লা এখন, ঠিক না বে ঠিক? চিল্লা এখন ভাইয়া, ঠিক না বে ঠিক? তোমরা এত বোরিং টাইপের মানুষ ভাই, ওয়াই সো সিরিয়াস? ঠিক, হ্যাঁ, মাশাল্লাহ। আচ্ছা, একই কথা ভাইয়া, পেন্টিন 2 আর পেন্ট 2 ইন একই কথা, এইটা নিয়ে প্যারা খাওয়া লাগবে না। ওকে, আসো। কোন যৌগ জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে? মনে রাখতে হবে, জ্যামিতিক সমানতা প্রদর্শনের 2টা শর্ত। 1, অবশ্যই অ্যালকিন হতে হবে, অবশ্যই অ্যালকিন হতে হবে। আর 2 হচ্ছে, এই যে কার্বন, এই কার্বনের এই 2টা হাত খালি আছে, 2টা হাত কখনো সেম হওয়া যাবে না, 2টা হাত কখনো সেম হওয়া যাবে না। আইদার এ বি হইতে পারে, এটা একটা হইতে পারে সিনারিও। আর একটা ভাইয়া কি হইতে পারে? এ বি আছে, সিডি হইতে পারে, অর্থাৎ হয়তো 2 হাত সেম হইতে পারে, এ বি 2 হাত সেম, অথবা এ বি সিডি 2 হাত ভিন্ন, তাইলেও জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। তাহলে আমরা দেখি এখানে কোনটা কোনটা করে। এখন দেখো, এখানে ভাই বিউটেন আছে, এটা তো অ্যালকেন, এটা তো আগেই বাদ। ধরো মেয়েদের কম্পিটিশন, একটা ছেলে আসছে, তাহলে এই ছেলেটা আগেই ডিসকোয়ালিফাইড, তাই না? এই ছেলেটা আগেই ডিসকোয়ালিফাইড, ঠিক আছে? তাহলে আমরা দেখবো এখানে আসলে জ্যামিতিক সমানতা কে প্রদর্শন করে? প্রোপিন দেখো কেমন দেখতে, CH3 CH ডাবল বন্ড CH2, এরকম দেখতে। তাহলে তুমি দেখো, আমি যদি এটাকে যদি ভেঙে লিখি, এটাকে আমি সবগুলা এক এক করে দেখাবো। CH3 এক হাতে, কারণ এই কার্বনের সাথে একটা CH3 যুক্ত আছে আর একটা H যুক্ত আছে, ভালো কথা। কিন্তু এই পাশের কার্বনে 2টা হাইড্রোজেন, এই পাশের কার্বনে 2টা হাইড্রোজেন, তাহলে তো হবে না, কোনো পাশে এক সেম হওয়া যাবে না। সেম হইলে এটা বাদ, তাহলে এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। তাহলে প্রোপিন ইজ নট দ্য আনসার। বিউটিন 2ও করবে না, তোমরা দেখে নিও। বিউটিন 2ও করবে না, দেখে নিও। বিউটিন 1 করবে না, বিউটিন 2 করবে। কেমনে ভাইয়া? 2 নাম্বার কার্বনে আমাদের বিউটিন মানে কি 4 কার্বন বিশিষ্ট একটা তোমার অ্যালকিন, তাই না? 2 নাম্বার কার্বনে ডাবল বন্ড, তাহলে এখানে হবে CH3 CH3। দেখো ভাই, এটাকে আমরা ভেঙে লিখি, ডাবল বন্ড কার্বন, এক হাতে CH3, আরেক কার্বনে হাইড্রোজেন, এক কার্বনে CH3, আরেক কার্বনে হাইড্রোজেন। এই যে এইটা আমার জ্যামিতিক সমানতা দেখাবে, কারণ দেখো এই যে কার্বনের 2 হাতে এ বি আছে,
দ্যাটস এনাফ ফর ইউ। যদি তুমি দুই হাতে দুইটা ভিন্ন খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, ইজন্ট ইট? বলো বলো বলো। ইয়েস। ওকে, পরের প্রশ্ন, কোনটি আলোক সক্রিয় সমাণু? ভালো কথা, যেখানে কাইরাল কার্বন থাকবে, মানে এই যে কার্বন একটা মল আছে, তোমার মৌল আছে, তার চারটা হাত, চারটা হাত ভিন্ন ভিন্ন মানুষ দ্বারা পরিপূর্ণ থাকতে হবে, এক্স, ওয়াই, জি আর হচ্ছে ডাব্লিউ। ঠিক আছে? তো এখানে একটা কথা আছে, ডাবল বন্ড থাকা যাবে না। ঠিক আছে? ওকে, অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে। তো এইরকম হইতে হবে। তো আমি বলে দিই, উত্তরটা হচ্ছে এইটা। দেখো, এই যে একটা কার্বন, এই কার্বনটা একটা CH3 এর সাথে যুক্ত আছে, একটা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, একটা NH2 এর সাথে যুক্ত আছে এবং একটা COOH এর সাথে যুক্ত আছে। দ্যাটস এনাফ ফর ইউ। আবার আচ্ছা, এখানে একটা কনসেপশন ক্লিয়ার করতে হবে যে ভাইয়া, আমাদের এখানে যে ক্লাসগুলা হচ্ছে সেগুলা, এটা যে ফ্রি ক্লাস, এখানে আমরা কোয়েশ্চেন সম্পর্কে ধারণা দিচ্ছি। এজ আমাদের ক্লাস শুরু হবে 7 তারিখ, আমাদের ক্লাস শুরু হবে 7 তারিখ। সো আমরা আমাদের ফ্রি বলো স্টুডেন্টদেরকে বা পেইড স্টুডেন্টদেরকে সবাইকে কোয়েশ্চেন সম্পর্কে ধারণা দিচ্ছি। দ্যাটস নট দ্য প্রসিডিওর অফ ক্লাস, উই আর নট টেকিং দ্য ক্লাস ইন দিস ওয়ে। আমরা ক্লাসটা নিব, আগে অনেক বেসিক পড়াবো, তারপর কোয়েশ্চেন সলভ করব। এখানে আমি জাস্ট কোয়েশ্চেন সম্পর্কে ধারণা দিচ্ছি। হ্যাঁ, চেনা চেনা লাগে না? ওকে, সো এটা হচ্ছে মেন কথা। এটা কিন্তু সবার আগে আমার ক্লিয়ার করা উচিত ছিল, বাট আই গেস তোমরা বুঝছিলা, তা আমি আবার ক্লিয়ার করে দিলাম। বুঝতে পারছো? নেক্সট কোয়েশ্চন, কার্যকরী মূলকগুলোর মধ্যে কোনটা অধিক সক্রিয়? কার্যকরী মূলকের একটা চার্ট আছে এরকম, দেখবা সেখানে সবচেয়ে উপরে যে অবস্থান করে সে সবচেয়ে বেশি সক্রিয়, এটা হচ্ছে সে। তো এটার একটা শর্টকাট আছে, ওটা আমি পেট ব্যাচে বলে দিব, এখন যেহেতু সময় নাই সেহেতু আর বলবো না। যারা পারো তারা একটু আনস দাও ভাইয়া, আগে ভালো করে বুঝাক, অনেক তোমাদের মতো অ্যাডভান্স না যেমন আমি। আচ্ছা, ওকে, দ্যাটস আ গুড থিং। আমি আগে বুঝাই, তারপরে তোমরা বললো। একটা সক্রিয়তার একটা ছক আছে দেখবা কার্যকরী মূলকের, যারা উপরে অবস্থান করে তারা তত বেশি সক্রিয়। তো দেখবা সবচেয়ে উপরে অবস্থান করে এই বেচারা হইল চৌধুরী সাহেব, যার মেয়েকে বিয়ে করতে হইলে তোমাকে তার লেভেলে যাইতে হবে। বুঝছো? তো ছেলেরা একটা কথা মনে রাখবা, ছেলেদের ক্ষেত্রে একটা অ্যাডভাইস, মানে আমি বলতেছি না, বাট দ্য ফ্যাক্ট ইজ, মেয়ের পিছনে না দৌড়ায় তুমি ক্যারিয়ারের পিছনে দৌড়াও, এটা একটা ভালো অ্যাডভাইস। অবশ্যই আমি কম বয়সে বিয়ে করার অ্যাডভাইস দেই, বাট যদি কম বয়সে বিয়ে না করতে পারো, মেয়ের পিছনে দৌড়ায় না, ইয়ের পিছনে দৌড়ো, টাকার পিছনে দৌড়ো, কাজে আসবে। বুঝছো? এখন দুইটি পেপটাইড বন্ড যুক্ত হয়ে কি গঠন করে, এটা মনে রাখবে, এটা অনেকেই ভুল করে, অনেকে ডাইপেপটাইড দাগাই দিয়ে আসে। ধরো দুইটা অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড গুলো যে বন্ধন দ্বারা যুক্ত হয় তার নাম হচ্ছে অ্যামাইন, তাই না? পেপটাইড বন্ড। অ্যামাইনো অ্যাসিড গুলো যে বন্ধন দ্বারা যুক্ত থাকে পেপটাইড বন্ড বলে। যদি দুইটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়, কয়টা বন্ধন দ্বারা যুক্ত হবে? একটা। এইটাকে আমরা বলবো ডাইপেপটাইড, এটা মাথায় রাখবা। যদিও এটা কোষ রসায়নে তোমাদের রাকিব ভাই খুব ভালোভাবে পড়াবেন, তা আমি বলে দিচ্ছি, দুইটা অ্যামাইনো অ্যাসিড একটা পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়, কিন্তু এটাকে বলে ডাইপেপটাইড। তাহলে তিনটা অ্যামাইনো অ্যাসিড কয়টা পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়? দুইটা, একটা দুইটা, এটাকে আমরা বলবো ট্রাইপেপটাইড। তা আন্টি শুনছে, এটা তো ভালো, আন্টি যেটা শুনছে ভালো। আন্টি যদি সম্ভব হয় আপনার পোলারে বিয়ে করাই দেন। ওকে, মজা করতেছি। এমন যদি হইতো প্রত্যেকটা ছেলের যে তার বাপ মা তাড়াতাড়ি বিয়ে করে দিত, সব থেকে ছেলে মেরে। চিন্তা কর, তুই
এই এই বয়সে বিয়ে করছস সাপোজ, আমি মজা করতেছিলাম, মজা না আসলে, এটা প্র্যাকটিক্যালি চিন্তা কর। তুই এই বয়সে বিয়ে করছস, তো তখন টেন্ডেন্সি থাকবে কেমন তুই টাকা কামাইতে পারবি, কেমন তুই বড়লোক হইতে পারবি। তার মানে তুই তখন টাইম ওয়েস্ট করবি না, তুই তখন অনেক কাজ করবি। এর আরো অনেক পদ্ধতি আছে, বাট এটা একটা ছোটখাটো জিনিস। ভাই একজন ব্রেকআপের স্টোরি শোনাইতেছে এই জায়গায়। আচ্ছা, এইটা অনেক বিস্তারিত জিনিস, এটা পড়ানো লাগবে। এই যে প্রশ্নটা একটু পড়ো, তারপর আমি এটা পুরোটা বিস্তারিত পড়াবো। আমার বাপ মা তো বুঝে না, বাপ তো না, আমার মা আসলে বুঝে না। আমার তো বিয়ে করার ইচ্ছা আছে, ওকে ইনশাল্লাহ। কেন ছেলেরা ক্লাস করতে আসবে না কেন? এমন কোন ছেলে বাধা যারা বিয়ে করতে চায় না? আচ্ছা, এই প্রশ্ন আমরা এখন পড়াবো। বেনজিনের সাথে সামান্যতা করলে কোন দ্রব্যটি উৎপন্ন হয়? এটার জন্য আমরা যে জিনিসটা পড়বো এখন প্রথমতই, এটার নাম হচ্ছে বেনজিনের প্রতিস্থাপন। ভাইয়া প্রতিস্থাপন মানে কি? তোমরা সবাই ফুটবল খেলা দেখো, মানে প্রতিস্থাপন মানে হচ্ছে, ধরো ফুটবল মাঠে 11 জন প্লেয়ার আছে, তো 60 মিনিটের মানে খেলতে খেলতে এক এক সময় প্লেয়াররা ক্লান্ত হয়ে যায়। কি হয়ে যায় ভাইয়া? ক্লান্ত হয়ে যায়। তখন তারা কি করে, তারা হচ্ছে একজনকে চেঞ্জ করে নতুন করে আরেকজনকে আনে, যাতে করে টোটাল সংখ্যাটা 11ই থাকে, বাট প্লেয়ার একজনের জায়গায় আরেকজন দখল করে। এটাকে বলে প্রতিস্থাপক। এখন ভাইয়া এটাকে বলা হয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। এখন ভাইয়া তোমার কাছে এই জিনিসটা নতুন লাগতে পারে, পুরাতন লাগতে পারে, কিন্তু আমি বেশি ইজি লাগবে। তো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন মানে কি? দেখো, এই হলো আমাদের বেনজিন, এর ভিতরে অনেকগুলা সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে। সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে মানে কি? ইলেকট্রন গুলা ঘুরতেছে, এরকম ঘুরতেছে 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 ঘুরতেছে। এখন ইলেকট্রন গুলা এই প্রতিনিয়ত ঘোরার কারণে প্রত্যেকটা জায়গায় ইলেকট্রন থাকে। তো দূর থেকে যার কাছে ইলেকট্রন নাই, যার কাছে ইলেকট্রন নাই মানে যে ইলেকট্রন নাই, তার মানে কি সেই ইলেকট্রনকে ভালোবাসে, সেই ইলেকট্রন পাইতে চায়, সে এখানে যুক্ত হতে চাবে। অর্থাৎ যে ইলেকট্রোফাইল সে এখানে যুক্ত হইতে চাবে। এই জন্য এই প্রতিস্থাপনটাকে বলা হয় বা সাবস্টিটিউশনটাকে বলা হয় বা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। এটা মনে রাখবো আমরা। তো বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনটা ঢুকতে দালাল লাগে। এটা মজার একটা লাইন। দালাল ইলেকট্রোফাইল তৈরি করে। কি করে ভাইয়া? তৈরি করে। এটা এই লাইনটা মনে রাখলে হবে তোমার। আগে এটা বুঝো কিনা দেখো। এখন এখানে বাক্স বলতে আমরা বোঝাচ্ছি বেনজিনকে, বাক্স বলতে আমরা বোঝাচ্ছি বেনজিনকে, আর দালাল বলতে বোঝাচ্ছি আমরা প্রভাবককে। এমন কোন প্রভাবক, বেশিরভাগ ক্ষেত্রে লুইস অ্যাসিড হয়, যারা ইলেকট্রোফাইল তৈরি করে। ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন এবং ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন দুইটা বিক্রিয়া দেখাবো, যেটা নাম শুনছো, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। এই জিনিসটা আসলে কি হয় আমি আগে বিক্রিয়াটা দেখাবো, তারপর একটু সিস্টেম দেখাবো। দেখো, বেনজিনে যখন এই যে এটা যুক্ত হয়, এটার নাম কি ভাইয়া? CH3Cl। নাম তো অনেক আছে, এবার আমি এমনি CH3Cl বলতেছি। এখানে দালাল লাগবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো বেনজিনের এই জায়গায় নিশ্চয় একটা হাইড্রোজেন আছে, তাই না? একটা হাইড্রোজেন আছে। এই হাইড্রোজেনটাকে HCl চুরি করে নিয়ে যাবে, মানে ক্লোরিনটা চুরি করে নিয়ে যাবে। তো এই জায়গাটা খালি হয়ে যাবে না? খালি জায়গায় CH3 বসবে, CH3 বসবে। এইটা হচ্ছে মেইন। CH3 কই বসবে? CH3 তো এখানে বসবে। এটার নাম কি? টলোইন। টলোইন। তো এই বিক্রিয়াটা কিভাবে হইতেছে একটু বুঝাই দেই। জাস্ট তোমার পরীক্ষার জন্য বিক্রিয়াটা কিভাবে হচ্ছে লাগবে না, বাট আমি বুঝাচ্ছি তোমার মনে থাকে এটা। দেখো, CH3Cl ফার্স্টে কি করে জানো? ফার্স্টে হচ্ছে CH3Clটা ফার্স্টে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে, করে
CH3 প্লাস তৈরি করে এবং LCl4 মাইনাস তৈরি করে। এই যে এখানে ইলেকট্রনের শর্টেজ আছে, সে হলো ইলেকট্রোফাইল, তার ইলেকট্রনের নেটওয়ার্কটা প্রবলেম হচ্ছে। আচ্ছা, আসলেই কি নেটওয়ার্কে প্রবলেম হইতেছে? তাহলে আমার কোন জায়গা থেকে শুরু করা উচিত বলো? এটা অনেক ইম্পর্টেন্ট, আমি আবারও পড়াবো, সমস্যা নেই। বলো তো ভাইয়ারা, কোন জায়গায় সমস্যা হইতেছে? আমি আবারও পড়াবো, এটা সমস্যা নেই, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, পুরাটাই রিপিট করবো তোকে বললে। কই থেকে করা উচিত বলো? তোমরা যেটা বলো এটাই। এখন তো ক্লাসটা ক্লিয়ার, কই থেকে করবো এটা বলো। শুরু থেকে করব? বাক্সে ঢুকতে দালাল লাগে, দালাল ইলেকট্রোফাইল তৈরি করে, এটা বুঝছো কিনা এটা বলো। আচ্ছা, আমি প্রথম থেকেই বলতেছি, হ্যাঁ প্রথম থেকেই বলতেছি। দেখো, ফার্স্ট থেকেই বলি, দেখো একদম প্রথম থেকেই বলতেছি, আমি কিন্তু আর রিপিট করব না, মনে রাখতে হবে। আর সাথে একটু আমার প্রশংসা করো যে ক্লাসটা খুব ভালো হইতেছে, ঠিক আছে? সবাই প্রশংসা করো, ভাইয়া ক্লাসটা খুব ভালো হইতেছে, এই কমেন্ট করতে হবে, নাইলে আমি করব না। আচ্ছা, আমি প্রথম থেকেই পড়াতেছি এই জিনিসটা, ঠিক আছে? দেখো, এটা একটু প্রথম থেকে বুঝে গেছে ভাইয়া। দেখো, বেনজিনের প্রতিস্থাপন, প্রতিস্থাপন মানে কি ভাইয়া? একটা ফুটবল টিম যেখানে 11 জন প্লেয়ার খেলে, তো 11 জন প্লেয়ার পুরা খেলা খেলতে পারে না, একটা টাইমে সবাই ইনজুরি হয়ে যায়। ভাই নেটওয়ার্কের মাঝে প্রবলেম হচ্ছে, পুরা খেলা খেলতে পারে না, প্লেয়ারকে চেঞ্জ করতে হয়। তো কি হয়, একজন প্লেয়ার বাইরে যায়, নতুন করে একটা প্লেয়ার আসে, আলটিমেটলি প্লেয়ার কিন্তু 11 জনই থাকে। এটাকে আমরা বলতেছি প্রতিস্থাপন। তো বেনজিনে কি হয়, এই ধরো হইতেছে আমার বেনজিন, বেনজিনের এই কোণাতে, এই 6টা কোণা, 6টা কোণাতে 6টা হাইড্রোজেন আছে ভাইয়া, 6টা কোণাতে 6টা হাইড্রোজেন আছে। তো প্রত্যেকটা হাইড্রোজেন মানে প্রতিস্থাপিত করা যায়, প্রত্যেকটা হাইড্রোজেনকে কি করা যায়, প্রতিস্থাপন করা যায়। তো এখন বেনজিনের যে প্রতিস্থাপন, তার নাম হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। কেন ভাইয়া, এই নামের পিছনে আসলে উদ্দেশ্যটা কি? এই নামের পিছনে উদ্দেশ্য হচ্ছে ভাইয়া, বেনজিনের মধ্যে আছে সঞ্চারণশীল প্রায় ইলেকট্রন, যে ইলেকট্রনগুলো খালি ঘুরে 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 ঘুরে, বুঝছো? এই যে ঘুরতে থাকে, ফলে দেখা যায় কি অনেক বেশি ইলেকট্রন আছে, মনে হয় দূর থেকে অনেক ইলেকট্রন তার কাছে। তখন যার কাছে ইলেকট্রন নাই, যাকে আমরা বলি ইলেকট্রোফিলিক, যে ইলেকট্রনকে ভালোবাসে, যার কাছে যেটা নাই সেই সেটাকে ভালোবাসে। যেমন আমার বউ আমার কাছে নাই, দ্যাটস ওয়াই আমি তাকে অনেক বেশি ভালোবাসি, এটাই। তো যার কাছে ইলেকট্রন নাই, সেই ইলেকট্রোফিলিক ইলেকট্রনকে খুব ভালোবাসবে। তো যেহেতু এখানে ইলেকট্রন বেশি আছে, সে এই জায়গায় যাইতে চাবে, এখানে যুক্ত হইতে চাবে। এই জন্য এই প্রতিস্থাপনকে আমরা বলি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। এটা আমরা বুঝতে পারছি কিনা, বুঝা গেছে? বুঝতে পারছো কিনা বলো তো, যে কেন আমরা এটাকে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বলছি? এইটুকু আমরা বুঝতে পারছি কিনা? ওরে এসে তো ধন্যবাদ। ওকে, এটাকে আমরা বলছি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। তো বেনজিনের প্রতিস্থাপনটা বা সাবস্টিটিউশনটা আমরা মনে রাখবো একটা বিক্রিয়া দিয়ে, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহু খায়রান আমাতুর রহমান উমারাকে আমার এত প্রশংসা করার জন্য। তো আমরা ফার্স্টে দেখবো, একটা দুটো লাইন মনে রাখবো, লেম দুটো লাইন, যে বাক্সে ঢুকতে দালাল লাগে, বাক্সে ঢুকতে দালাল লাগে, ভালো কথা। 2, দালাল ইলেকট্রোফাইল তৈরি করে। দালাল কি করে? ইলেকট্রোফাইল তৈরি করে, ঠিক আছে? দালাল কি করছে? ইলেকট্রোফাইল তৈরি করে। ওকে, এখন কথা হচ্ছে, আমি এখন একটা বিক্রিয়া দেখবো বেনজিনের প্রতিস্থাপনের, যার নাম হচ্ছে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। নাম কি? ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। এখন এটা বলি ভাই, এই লাইনটার মানে কি? বাক্স মানে হচ্ছে
বেনজিন, দালাল হচ্ছে একটা প্রভাবক, বাক্স হচ্ছে বেনজিন আর দালাল হচ্ছে প্রভাবক। তোমরা কথা বাদ দিয়ে একটু পড়ায় মনোযোগ দাও না ভাই, মজার সময় তো আমি মজা করি। এই দেখো এখানে কি হচ্ছে, বিক্রিয়াটা আমি দেখাই, তারপর মেকানিজমটা একটু দেখাই দিব, তোমার মনে থাকে। এই হলো বেনজিন, এর সাথে আমরা এটা যুক্ত করব CH3Cl। তো কি বলছি, 6টা কোণায় 6টা হাইড্রোজেন থাকে। এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি সহজে আমরা তাপ দেই তখন এখানে উৎপন্ন হবে টলোইন। এটা পরে এই যে এই ক্লোরিনটা এখানে হাইড্রোজেনকে নিয়ে দৌড় দিবে, দিয়ে HCl বানাই ফেলবে। তো এই বেচারার তো এখানে হাতটা খালি, সেখানে সুযোগ বসে সে বসে যাবে, সেখানে সুযোগ বুঝে বসে যাবে। এটা পড়াবে তোমাকে যারা এভারেজ টিচার, যারা আমার মতো লেজেন্ডারি টিচার তারা কি পড়াবে দেখো। তারা কি করবে জানো, এই যে আমি বলছিলাম না দালাল কি করে, ইলেকট্রোফাইল তৈরি করে। তো এই যে দালাল সাহেব আর আমাদের এই যে কাস্টমার সাহেব, তার সাথে দালাল যুক্ত হবে। দালাল যুক্ত হয়ে এই ক্লোরিনটাকে আলাদা করে নিয়ে যাবে, অ্যালুমিনিয়াম Cl 4- প্লাস CH3+। এখন তার কাছে তো ইলেকট্রনের ঘাটতি আছে ভাইয়া, নাহলে কি সে প্লাস হইতো? প্লাস মানে ইলেকট্রনের ঘাটতি, যখনই ঘাটতি হয়ে গেল সে হলো ইলেকট্রোফাইল। সে হলো কি ইলেকট্রোফাইল। এই ইলেকট্রোফাইলটা আমার বেনজিনে অ্যাটাক করবে। আমার বেনজিনে কি করে ভাইয়া অ্যাটাক করবে, করে এখানে হাইড্রোজেনটাকে সরিয়ে দিবে, দিয়ে সে নিজে এখানে বসবে। আর এই যে এখানে যে ক্লোরিন আছে, এক্সট্রা একটা ক্লোরিন, সেই ক্লোরিনটাকে হাইড্রোজেনের সাথে বসাই দিবে। দ্যাটস ইট, উৎপন্ন হয়ে গেল কি ভাই আমার টলোইন। কি উৎপন্ন হয়েছে? টলোইন। এটা কি ক্লিয়ার? এবার বলো তো, এটা বুঝছি কিনা? এটাকে বলে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। এই জৈব যৌগ এরকম ভাবে পড়লে আমার মনে হয় না বুঝতে সমস্যা হবে। হ্যাঁ, এখন দেখো এটা হচ্ছে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, কিন্তু আমার প্রশ্নে চাইছে কি দেখো তো, আমার প্রশ্নে জানতে চাইছে অ্যাসিটাইল ক্লোরাইড। প্যারা আছে এই জায়গায়, অ্যাসিটাইল ক্লোরাইড সেম জিনিস, সেম রিয়াকশন। একটু টাইম দিও, দেখাই দিতেছি। এই বিক্রিয়াটার নাম হচ্ছে ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন। অ্যাসাইলেশন, এই হলো অ্যাসাইল মূলক, এই মূলকের নাম অ্যাসাইল। তো অ্যাসাইলেশনটা কিভাবে হবে দেখো, এই হলো বেনজিন, এর সাথে CH3COO, তাই না? CH3COO। বুঝতে পারছো কিনা বলো তো একটু। এখন তোমাদের কি মনে হয় না যে বিক্রিয়াটা সেমই হবে আগের মতো? এখানে যে বিক্রিয়াটা হয়েছে, এই ক্লোরিনটা তাকে নিয়ে চলে যাবে, তারপরে কি হবে বলো তো একটু, তাই নয় কি? দেখি তো কে বলতে পারে। দেখো কি হবে, এখানে যে জিনিসটা হবে, এই যে HClটা, এখানে হাইড্রোজেনটা, কোন হাইড্রোজেন এই ক্লোরিনকে নিয়ে চলে যাবে, গেলে এখানে উৎপন্ন হবে এই যে বেনজিন মূলক তো আছেই। এই যে তার একটা হাত খালি হয়ে গেল না, এই যে হাত খালি হয়ে গেল, এই হাত দিয়ে সে এখানে কার্বনটা এই জায়গায় এরকম ভাবে যুক্ত হবে। এটা মুছে দিলাম। হ্যাঁ, এরকম ভাবে যুক্ত হবে। এটা এক ধরনের একটা কিটোন, যার নাম হচ্ছে, নামটা দেখি নেই আমি এখান থেকেই, অ্যাসিটোফেনন। অ্যাসিটোফেনন এটা আগের মতো সেম। এই যে দালাল, এখানে দালাল আছে না, দালাল, এই যে দালাল ভাই কি করবে জানো, CH3COO
মানে অ্যাসাইল ক্লোরাইডের সাথে কি করবে ভাইয়া, বিক্রিয়া করবে দালাল ভাই আমার দালাল ভাই কি করবে দেখো, তারপরে অ্যালুমিনিয়াম এটা উৎপন্ন করবে, আর এখানে একটা এই যে এটা একটা ইলেকট্রোফাইল তৈরি করবে, একটা ইলেকট্রোফাইল তৈরি করবে, যাতে করে এই যে ইলেকট্রোফাইল সে এখানের হাইড্রোজেনটাকে গিয়ে অ্যাটাক করবে এবং উৎপন্ন করবে অ্যাসিটোফেনল। তাহলে আমরা দেখি এখানে কি হচ্ছে ভাইয়া, যে অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতি অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে বেনজিন সামান্য উত্তপ্ত করলে কি উৎপন্ন হবে, অ্যাসিটোফেনল। CH3CHO না রে বাবা, CH3 এই যে এটা এই পার্টটুকু দেখো, এই পার্টটুকু দেখো, এই পার্টটুকু এই যে এই পার্টটুকু যুক্ত হয়েছে, এই পার্টটুকু, এটার নাম কি, অ্যাসিটোফেনন। হ্যাঁ বেনজোফেনন ঠিক আছে, এই বেনজোফেননই তো উত্তর, না বেনজোফেনন তো নাই, অ্যাসিটোফেননই হবে এটা, ডোন্ট ওয়ারি। অ্যাসিটোফেনন থাকলে আমি অ্যাসিটোফেননই দিতাম, এটা বেনজোফেননই দিবে তোমাকে। বোঝা গেছে? পারবো আমরা এই বিক্রিয়া আসলে? বলতো ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন যেটাই আসুক না কেন পারবো আমরা? বলতো তোমরা আগে আমার প্রশ্নের উত্তর দাও, এটা পরের উত্তর দিও, আমার প্রশ্নের উত্তর দাও। ওকে, এটা মুখস্থ জিনিস, রান্নার তৈজসপত্র ননস্টিক আবরণ হিসেবে কোনটা ব্যবহার করা হয়, টেফলন। এটা মুখস্থ করে নিও, এটা কৃষিতে আসছে। কোনটি ভিনাইল ক্লোরাইডের সংকেত? দেখো এটার নাম কি বলতো, এটার নাম হচ্ছে ইথিন। ইথিনের থেকে যদি আমি একটা হাইড্রোজেন সরাই নিলাম, তাহলে যেটা থাকবে তার নাম হচ্ছে ভিনাইল। এটা অনেক ইম্পর্টেন্ট, এটার নাম হচ্ছে ভিনাইল। ইথিন থেকে একটা হাইড্রোজেন সরাই নিলে যেটা পাওয়া যাবে তাকে বলা হবে ভিনাইল। যেটা সরাই নিলে যেটা পাওয়া যাবে তাকে বলা হবে কি ভাইয়া, ভিনাইল। তো ভিনাইল মূলকের সাথে একটা ক্লোরিন যুক্ত হয়েছে, তাকে আমরা বলবো ভিনাইল ক্লোরাইড। ভিনাইল মূলকের সাথে একটা ক্লোরিন যুক্ত হয়েছে, তাকে আমরা বলবো ভিনাইল ক্লোরাইড। বুঝা গেছে? মনটা চায় তোদের একদম থাপড়ায় ধরে উত্তর দিতে হবে তাড়াতাড়ি, বুঝছস ভাইয়া? দেখো এইখানে আমি কোয়েশ্চেন সলভ করে দিচ্ছি, আমার কাছে এত সুযোগ নাই যে আমি তোমাকে ওই, আমি বললাম না অর্গানিককে ম্যাথের মতো আমি শিখাই, এটা আমি তোমাকে শিখাইতে পারবো না এই জায়গায়। বাট ট্রাস্ট মি, আমি 5টা ক্লাস নিব জৈব যৌগের। দ্যাট ইজ গোয়িং টু বি দ্য বেস্ট ক্লাস ইউ হ্যাভ এভার সিন ফর অর্গানিক কেমিস্ট্রি। দ্যাট ইজ মাই প্রমিস, ট্রাস্ট মি, দ্যাট ইজ মাই প্রমিস। তাহলে দেখো মিলাই দেখো, 2টা কার্বন C2, 3টা হাইড্রোজেন H3Cl, এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। টলুইন কোন বিক্রিয়ার মাধ্যমে TNT উৎপন্ন করে? TNT মানে কি, ট্রাইনাইট্রোটলুইন। ট্রাইনাইট্রোটলুইন এরকম দেখো, টলুইন হচ্ছে এটা হলো আমার টলুইন। তাহলে এখানে নাইট্রোমূলক কটা থাকবে, 3টা, ট্রাইনাইট্রোটলুইন। তো টলুইনের সাথে আমি নাইট্রোমূলক যুক্ত করছি, তাহলে এই বিক্রিয়াটা কি হবে, নাইট্রেশন। বিক্রিয়াটা কি হবে, নাইট্রেশন। বিক্রিয়াটা কি হবে ভাইয়া, নাইট্রেশন। ভাইয়া পেইডে 5টা ক্লাস নিব, পেইডে 5টা ক্লাস থেকে 100 ভাগ কমন থাকবে, যেটা গতবার ছিল। না বিশ্বাস হলে আগের বছরের স্টুডেন্টকে জিজ্ঞেস করে নিও। এখানে আসো, ক্লিমেনসন বিজারণে বেনজাইলডিহাইড হতে কি উৎপন্ন হয়? এই বেচারার নাম হচ্ছে বেনজাইলডিহাইড। এই বেচারার নাম হচ্ছে কি ভাইয়া, বেনজাইলডিহাইড। বেনজাইলডিহাইড এখান থেকে মনে হয় বিজারণ করলে, এই ধরো হচ্ছে তোমার এইরকম বিজারণ করলে, আচ্ছা আমি একটু পরে দেখাচ্ছি। এটা বিজারণ করলে অর্গানিকের ক্ষেত্রে মনে রাখবা, কার্বন অক্সিজেন বন্ধন ভেঙে যায়,
এবং কার্বন হাইড্রোজেন বন্ধন নতুন করে গড়ে। কার্বন হাইড্রোজেন বন্ধন নতুন করে গড়ে। বিজারণে কার্বন অক্সিজেন বন্ধন ভেঙে যায়, অর্গানিকের ক্ষেত্রে কার্বন হাইড্রোজেন নতুন করে গড়ে। তো আমি যদি একটু দেখি, এই হইল আমার, তো ক্লিমেনসন বিজারণ একটা শক্তিশালী বিজারণ। এই হইলো আমার বেনজোফেনন বা বেনজালডিহাইড, সরি বেনজালডিহাইড, এরকম না আসলে CHO, এটা হচ্ছে আমার বেনজালডিহাইডের সংকেত। তো এটাকে যখন আমি ক্লিমেনসন বিজারণ করব, ক্লিমেনসন অনেক শক্তিশালী বিজারণ করলে এই দুইটা কার্বন বন্ধন কি হবে? ভেঙে যাবে। দুইটা কার্বন বন্ধন কি হবে? ভেঙে যাবে। ভেঙে গিয়ে এখানে দুইটা হাইড্রোজেন বন্ধন নতুন করে উৎপন্ন হবে, অর্থাৎ এখানে CH3 হবে এবং এটার নাম হচ্ছে টলোইন। এটার নাম কি ভাইয়া? টলোইন। ঠিক আছে? তাহলে এর নাম কি ভাইয়া? টলোইন। মনে রাখবা, জৈব যৌগের বিজারণ করলে কার্বন অক্সিজেন বন্ধন ভাঙে, হাইড্রোজেন বন্ধন গড়ে, কার্বন হাইড্রোজেন বন্ধন। তো এখানে কার্বন অক্সিজেন বন্ধন ভেঙে গেছে, নতুন করে কার্বন হাইড্রোজেন বন্ধন গড়ছে। তো দুইটা হাইড্রোজেন ভাঙলো, নতুন করে দুইটা কার্বন ভাঙলো, কার্বন অক্সিজেন, আর দুইটা হাইড্রোজেন গড়লো। তো এটার নাম কি হবে? টলোইন হবে। দ্যাটস ইট, দ্যাটস ইট। ওকে, বুঝা গেছে? তো জারণ বিজারণ আমি আরো সুন্দর করে পড়াই। একবার যদি কেউ জারণ বিজারণ আমার কাছে পড়বে, সে আর কখনো ভুলবে না, ট্রাস্ট মি অর নট। এরকম কয়েকটা ট্রিক্স আছে জারণ বিজারণ, যেটা করলে অর্গানিক কেমিস্ট্রি 30% হয়ে যাবে তোমার, 30 থেকে 40%। কোনটি আলোক সক্রিয়, এগুলো পড়াইছি, এখন আর পড়াবো না। নেক্সট প্রশ্ন, ইথানল শনাক্তকরণ করা যায় কোন বিক্রিয়ায়? এটা আয়োডিফর্ম বিক্রিয়া, যে এখানে আয়োডিন থাকে, সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে। ঠিক আছে, ইথানল দিয়ে বিক্রিয়া করাইলে এখানে উৎপন্ন হবে হচ্ছে তোমার CH3I, তাই CHI3 বেবি, CH3I, ওইটাই ক্লোরোফর্ম থেকে আয়োডোফর্ম উৎপন্ন হবে। দ্যাটস ইট। এটা আসলে মুখস্থ, এটা আর বুঝাবো না। কোন যৌগটি ফেলিং দ্রবণের সাথে পদক্ষেপ দেয়? ফেলিং দ্রবণ আর হচ্ছে তোমার ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া দেয় কে? ঠিক আছে, ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া দেয় হচ্ছে তোমার ফেলিং দ্রবণ আর টলেন বিকারের সাথে বিক্রিয়া দেয় এলডিহাইড। এগুলো মুখস্থ জিনিস। এলডিহাইড বিক্রিয়াটা দেয় মূলত। তো এখানে কোনটা এলডিহাইড? এই যে এটা আমার এলডিহাইড, এটা দিবে, আর কোনটা না। দেখো এখানে একটা কি আর আছে? কোনটাই নেই, কোনটাই নাই। ঠিক আছে, কি লিখছে না, সবার আগে জৈব রসায়ন ক্লাস হবে না পাগলা, মাঝখানে হবে, সিরিয়াল মেনটেন করতে হবে। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া কি উৎপন্ন হয়? দেখো আমরা একটু দেখি হফম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়া আসলে কি। হফম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়া হইতেছে অ্যামাইড থেকে অ্যামিন তৈরি করার বিক্রিয়া। অ্যামাইড থেকে অ্যামিন তৈরি করার বিক্রিয়া। তাহলে এই হলো আমাদের অ্যামাইড, এই হলো আমাদের অ্যামাইড। একে ব্রোমিনের সাথে বিক্রিয়া করাইলে, সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষার দিলে এখানে উৎপন্ন হবে RnH2 প্লাস পটাশিয়াম কার্বনেট, সাথে পানি উৎপন্ন হয়, প্যারা নাই। তো এটার নাম, এই বিক্রিয়াটা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়া বা হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন। মানে এটার নাম ক্ষুদ্রাংশ কেন? অন্য নামও তো হইতে পারত। ক্ষুদ্রাংশই কেন? কারণ দেখো এখানে একটা কার্বন কমে যাচ্ছে, এই কার্বনটা কমে যাচ্ছে, এই কার্বনটা এখানে চলে যাচ্ছে, মানে জৈব যৌগটা ছোট হয়ে যাচ্ছে, কার্বনের সংখ্যাটা কমে যাচ্ছে, এই জন্য এটার নাম হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়া। তো ক্ষুদ্রাংশ বিক্রিয়াতে কি উৎপন্ন হচ্ছে? এটা কি অ্যামিন? দেখো নাইট্রোজেনের সাথে যদি একটা আর গ্রুপ যুক্ত থাকে বা একটা কার্বন যুক্ত থাকে, নাইট্রোজেনের সাথে একটা আর গ্রুপ অথবা যদি একটা কার্বন যুক্ত থাকে, তাকে আমরা বলবো প্রাইমারি অ্যামিন। যদি দুইটা থাকে তখন বলবো সেকেন্ডারি, তিনটা থাকে টারশিয়ারি। তাহলে কি উৎপন্ন হচ্ছে? প্রাইমারি অ্যামিন। ঠিক আছে, এই হইল, আচ্ছা এটা পরে বলতেছি। তাহলে এই হলো হফম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়া। আরেকটা বিক্রিয়া আছে যেখানে কার্বনের সংখ্যা কমে যায়, এটা আমি একটু শিখাই দিই। সেটা হলো ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। এই যে আর সি, এই হলো আমার ফ্যাটি অ্যাসিডের লবণ।
বা জৈব অ্যাসিডের লবণ, কার্বক্সিলিক অ্যাসিডের লবণ, এর সাথে যদি আমি সোডা লাইম যুক্ত করি, সোডা লাইম, তখন কি হবে, এই যে এইখানে এরা আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে এখানে উৎপন্ন করবে সোডিয়াম কার্বনেট, আর এখানে একটা আর একটা হাইড্রোজেন, উৎপন্ন হবে অ্যালকেন। এখানেও একটা কার্বন কমে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন, মানে কার্বন বাদ দেয়া, ডিকার্বক্সিলেশন, ঠিক আছে, ডিকার্বক্সিলেশন, বোঝা গেছে? তো এটাকে এই জন্য হফম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়া বলা হচ্ছে, ঠিক আছে, হফম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়া বলা হচ্ছে। সেলুলোজ কিসের পলিমার? কোষ রসায়নের প্রশ্ন, বিটা ডি গ্লুকোজ, তাই না? আর স্টার্চ আলফা ডি গ্লুকোজ, তাই না? বিটা ডি গ্লুকোজ আর হলো আলফা ডি গ্লুকোজ। ওকে, প্রশ্ন ইথানলের স্ফুটনাঙ্ক কত? মুখস্থ প্রশ্ন, এটা উত্তর দিও, এটা আমার দিতে ইচ্ছা করতেছে না। বেনজিন বলয়ে দুইটি প্রতিস্থাপক যুক্ত থাকলে কয়টি সমাণু সম্ভব? এটা একটা ট্রিক্স আছে। বেনজিন বলয়ের সমাণুগুলো একটু লিখে রাখা ভাইয়ের সাথে। বেনজিন বলয়ে যদি একটা প্রতিস্থাপক থাকে, একটি প্রতিস্থাপক, যেমন টলোইনে শুধুমাত্র একটা প্রতিস্থাপক আছে, একটি সাবস্টিটিউশন হয়, তাহলে তার কয়টা আইসোমার সম্ভব? নো আইসোমার বা একটি আইসোমার বা নো আইসোমার, যদি একটা প্রতিস্থাপক থাকে। যদি ভাইয়া দুইটি প্রতিস্থাপক থাকে তখন কি হবে? দুইটি প্রতিস্থাপক থাকলে তিনটি হচ্ছে তোমার, এটা গুচ্ছতেও আসে, কৃষিতেও আসে, সব জায়গাতে আসে। দুইটা যদি থাকে তখন হচ্ছে তিনটা প্রতিস্থাপক। কয়টা? তিনটা প্রতিস্থাপক। এটা মুখস্থ রাখতে হবে এগুলো, হ্যাঁ। যদি তিনটি প্রতিস্থাপক থাকে এই ক্ষেত্রে কয়েকটা সিনারিও হইতে পারে, কি কি ভাইয়া? যদি তিনটা প্রতিস্থাপক সেম থাকে, কি হয় ভাইয়া? সেম থাকে, তখন তিনটা সমাণু, প্রতিস্থাপক কেন সমাণু, যদি তিনটা প্রতিস্থাপক সেম থাকে তখন তিনটা সমাণু। যেমন ধরো ট্রাইমিথাইল বেনজিন, এটা তিনটা সেম, তাহলে তিনটা সমাণু সম্ভব। ভালো কথা। যদি দুইটা সেম একটা ডিফারেন্ট, তখন কি হবে? তখন ছয়টি সমাণু। যদি তিনটাই ডিফারেন্ট হয়, তিনটা, তখন হবে 10টি সমাণু। এটা মুখস্থ, এটা ঠোঁটস্থ মুখস্থর মানে ব্যতিক্রম কোনো ওয়ে নাই। এটা খাতায় মাথায় দুই জায়গায় লিখে রাখেন। প্রতিস্থাপক মানে সাবস্টিটিউট, কয়টা সাবস্টিটিউটর আছে এই জায়গায়, ঠিক আছে? আমার তোরা মানুমারা বুঝতে পেরেছেন? এই তিনটা থাকলে পাঁচটা, এটা কে শিখেছে? যে শিখে তারা তো মার দেওয়া উচিত। তোরে যে শিখাইছে তিনটা থাকলে পাঁচটা, তারা তো মার দেওয়া উচিত। ওকে, একটা বলতো ডাইনাইট্রোটলুইনের সমাণুর সংখ্যা বলো। এটা উত্তর দাও, ডাইনাইট্রোটলুইনের সমাণুর সংখ্যা। একটু বসি। যে এক্সাম্পল দিছি তো, সমস্যা নাই, বুঝছো? আমার এক্সপিরিয়েন্স আছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। শামসুন নাহার পিটাবো কিন্তু সবগুলো। ড্রাই নাইট্রোটলুইন বলছি, সবগুলো তিনটা লিখতেছিস কেন? আজব। কিরে ভাই, ডাইনাইট্রোটলুইন, এই যে টলুইন,
তো বসতেও দিলে না তোরা। এই যে টলোইন, এই যে নাইট্রোমূলক, এই যে আরেকটা নাইট্রোমূলক। তাহলে এখানে কি বলছি, দুইটা সেম একটা ভিন্ন, দুইটা সেম একটা ভিন্ন, দুইটা সেম একটা ভিন্ন। আমার মেজাজটা কি শিখাইলাম, কাদেরকে পড়াই, কেন পড়াই আমি জানি না। 6টি। বুঝছস? আচ্ছা এখানে দেখা ভাইয়া দুইটা প্রতিস্থাপক আছে, দুইটা প্রতিস্থাপক যুক্ত আছে, কয়টা সমানো সম্ভব? 3টা। ঠিক আছে, বুঝা গেছে? 3টা। ওকে, আসো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, ফরমালডিহাইডের কত পার্সেন্ট জলীয় দ্রবণ থেকে শতভাগ ফরমালিন বলে? 40%, আমরা সবাই জানি। এটা না পারলে পানিতে ডুব দিতে হবে। ঠিক আছে, অ্যামোনিয়াম সায়ানাইড কি? এই বিক্রিয়া যে না জানে তার কপালে দুঃখ আছে, কারণ এই বিক্রিয়া দিয়েই আমাদের জীবনে সবচেয়ে বড় সমস্যা অর্গানিক কেমিস্ট্রির উদ্ভব হয়েছে, তাই না? কি হয়? এই যে অ্যামোনিয়াম সায়ানাইড, বিজ্ঞানী ফ্রেডরিক ওহলার তিনি এটাকে উত্তপ্ত করে কি করছে, ড্রাই অ্যামোনিয়াম সায়ানাইড বানাতে চাইছিল, বানাই ফেলছে কি ইউরিয়া। দেখো দুইটা নাইট্রোজেন, দুইটা নাইট্রোজেন আছে, 4টা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন আছে, একটা কার্বন, একটা কার্বন আছে, একটা অক্সিজেন, একটা অক্সিজেন আছে, সবকিছু সেম। এখানে এই বিক্রিয়াটা হচ্ছে পুনর্বিন্যাস, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা মাঝে মাঝে চলে আসে যে এখানে কি বিক্রিয়া হয়েছে, পুনর্বিন্যাস। এটা হচ্ছে কি ভাই, আমার ইউরিয়া। এই বিক্রিয়ার মাধ্যমে জৈব যৌগের সৃষ্টি, মানে জৈব যৌগ পড়ালেখার সৃষ্টি। ঠিক আছে, এই ফ্রেডরিক ভোলার না, ওহলার ওনার নাম, নট ভোলার, ওহলার। বাংলায় কোন যৌগটি অ্যালডিহাইড এবং অ্যাসিড উভয় হিসাবে কাজ করে? এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। যেটা আমরা একটু দেখি, COOH। দেখো এই পাশটা হচ্ছে অ্যালডিহাইড মূলক, তাই না ভাইয়া? এই পাশটা হচ্ছে অ্যালডিহাইড মূলক, আর এই পাশটা হচ্ছে অ্যাসিড মূলক। এই পাশটা হচ্ছে অ্যালডিহাইড মূলক সাদা অংশটা, আর হলুদ অংশটা হচ্ছে ভাইয়া, হলুদ অংশটা হচ্ছে কি ভাইয়া, অ্যাসিড। এই জন্য এই যৌগটা অ্যালডিহাইড এবং কিটোন উভয় হিসাবে কাজ করে। বলছে যখন COOH গ্রুপে বেনজিন চক্রের প্রতিস্থাপক হিসাবে যুক্ত থাকে তখন সেটা আগত গ্রুপটা কে? যখন আগত গ্রুপকে আমরা কি বলবো, মেটা বলবো নাকি সামথিং বলবো? দেখো আমি এটা সবসময় বলি, এই হলো বেনজিন, এর সাথে যদি এক্স যুক্ত থাকে, এক্স, এই এক্স এর আগে পরে এক্স এর সাথে কোনো দ্বিবন্ধন থাকা যাবে না, থাকলে সেটা হবে মেটা নির্দেশক। এই এক্স এর সাথে কোনো দ্বিবন্ধন থাকলে সেটা হবে মেটা নির্দেশক এবং বলয় নিষ্ক্রিয়কারী। কেন? পেট বেছে বলতে পারবো, কিন্তু এখন তোমার কাছে সময় নেই। ঠিক আছে ভাইয়া? তো আমরা যদি দেখি যে COOH যে মূলকটা আছে সে কি করতেছে, যে সি ডাবল বন্ড OH, এখানে একটা দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন থাকার কারণে এটাকে আমরা বলবো হচ্ছে মেটা নির্দেশ করে। ঠিক আছে, মেটা নির্দেশ করবে। সাইক্লোহেক্সেন কি? এটা আমরা সবাই জানি, এটা একটা অ্যালিসাইক্লিক যৌগ। শেষ। দেখো দ্বিতীয় প্রশ্নটা, এই যে এইটা দুইটা ইথার দেয়া আছে, দুইটা ইথার, এদের মধ্যে বিদ্যমান সমানতাটা কি? আগে ইথারের নামকরণটা একটু পড়াই দিই, ইথারের নামকরণটা একটু পড়াই দিই। ইথারের মধ্যে এরকম থাকে, এরকম থাকে, ইথারের নামকরণটা এরকম হয়, অ্যালকক্সি অ্যালকেন, অ্যালকক্সি অ্যালকেন।
মানে দুইটা আর থাকে তো, একটাকে বলা হয় অ্যালকোক্সি, একটা বলা হয় অ্যালকেন। বড় তাকে বলা হয় অ্যালকেন, তাকে বলা হয় অ্যালকেন। কি রে ভাই, এত সুন্দর এই জায়গাটা পড়াইলাম, এখন বুঝি এর মন অবস্থা হয়েছে। আচ্ছা আমি আবার বলতেছি, এই হচ্ছে ইথার মূলক, এই হচ্ছে ইথার মূলক। তো এখানে যে আটটা ছোট সেটাকে আমরা বলি অ্যালকোক্সি, আর যে আটটা বড় তাকে বলে আমরা অ্যালকেন। এখানে আসো, এই 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 যোগটা ফলো করো, এখানে এই যোগটা ফলো করো, এই যোগটা। এখানে একটা ছোট আর আছে, মানে ছোট একটা অ্যালকাইল গ্রুপ আছে, এখানে একটা বড় অ্যালকাইল গ্রুপ আছে। তাহলে এই যুগটার নাম, এটা এক কার্বন বিশিষ্ট মানে মিথেন বা মিথাইল, এটার নাম হবে মিথক্সি। ছোট আর হবে মিথক্সি, আর বড় আর হবে মিথেন। বড় আরটা হবে কি, মিথেন। তাহলে এটার নাম কি, মিথক্সি মিথেন। এবার এখানে তো দুটো সমান, তাহলে এটার নাম হবে ইথক্সি ইথেন। ইথক্সি ইথেন, এটা নামকরণ শিখাই দিলাম, ঠিক আছে? ইথক্সি ইথেন। এখানে তো বললামই যে এই যে একটা ইথার, ইথারে একটা অক্সিজেনের সাথে দুইটা আর যুক্ত থাকে, দুইটা আর যুক্ত থাকে। তো ছোট আরটাকে আমরা বলবো অ্যালকক্সি, আর বড় আরটাকে বলবো আমরা অ্যালকেন। তো এখানে ফলো করো যে এখানে দেখো, ছোট আরটাকে বলতেছে আমরা, যেহেতু মিথাইল গ্রুপ তাই বলতেছি মিথক্সি, আর এটা হচ্ছে প্রোপাইল গ্রুপ তাই বলতেছি মিথেন না, এটা হবে প্রোপেন। সরি ভাইয়া, প্রোপেন, এটা হবে প্রোপেন, মিথক্সি প্রোপেন। আর এখানে দেখো দুইটাই সেম, এই জন্য এটাকে বলছি ইথক্সি ইথেন। তো বলতেছে এখানে বিদ্যমান সমাণুটা কি, দেখো মনে রাখবা, যদি ইথারের মধ্যে সমাণু জিজ্ঞেস করে, ইথারের মধ্যে যদি সমাণু জিজ্ঞেস করে, সেটা হবে মেটামারিজম, সেটা হবে মেটামারিজম। আর মেটামারিজম হচ্ছে এক ধরনের অবস্থান্তর সমানুতা, অবস্থান সমানুতা বা পজিশনাল আইসোমার। যদি ইথারের কথা আস্ক করে, ইথার অবশ্যই মেটামরিজম শো করবে, আর মেটামরিজম হচ্ছে এক ধরনের অবস্থান সমানতা। যেহেতু এখানে মেটামরিজম নাই, উত্তর হবে অবস্থান সমানতা। দেখো দেখো যে এখানে একটার মধ্যে 2 নাম্বার কার্বন হিসেবে যুক্ত আছে, আরেকটার মধ্যে 3 নাম্বার কার্বন হিসেবে যুক্ত আছে। সো দ্যাটস ইট, এটা অবস্থান সমানতা। মানে ইথার সমানতাই হচ্ছে মেটামারিজম, আর মেটামারিজম এক ধরনের অবস্থান সমানতা। তো উত্তরটা অবস্থান সমানতা হবে, ঠিক আছে? লাস্ট প্রশ্ন, নিচের কোন যৌগটি অ্যারোমেটিক নয়? সাইক্লোপ্রোপেন, এটা আমরা বুঝানি, সাইক্লোপ্রোপেন একটা অ্যালিসাইক্লিক যৌগ, ঠিক আছে? এটার উত্তর কি সবাই বুঝে গেছে অলরেডি, এটা আমি পড়াই ফেলছি, হফম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়া। সো মজার কথা হচ্ছে আজকের মতো এখানেই শেষ। আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আজকে মানে ইয়ে করতে পারছি, ক্র্যাক করতে পারছি। আমাকে কি দেখা যাচ্ছে? তোমাদের রায়হান ভাই কি দাঁড়ায় ওটুক বড় না? বলো তো, তোমাদের রায়হান ভাই মনে দাঁড়াইলে ওটুক বড় হয়। বডি শেমিং করতেছি অনেক। সো ক্লাসটা কেমন ছিল বলো? ভাই একটু বসছি, আজকে সারাদিন অনেক কাজ করা লাগতেছে, তোমাদের ভর্তি সবকিছু মিলে একটা কলা খাইতেছি। হ্যাঁ, ডোন্ট মাইন্ড, অনেক টায়ার্ড হয়ে গেছি। ক্লাসটা কেমন ছিল একটু ভাইকে জানাও তো। সবাই জানাও, কয়েকজন জানালে হবে? এত কষ্ট করে ক্লাস নিছি, অনেস্ট রিয়াকশন দাও। কোনো জায়গায় যদি ভালো করতে হয় এটাও বলবো অবশ্যই। আমি একটা কলা খাইতেছি, হ্যাঁ, ডোন্ট মাইন্ড। একটা কলা 2টা ডিম খান, তাহলে 100 হবে ভাই। কি 100 হবে? আমার এমনিতে ওয়েট বেশি।
আচ্ছা, যাদের নেট প্রবলেমে প্যারা ছিল তারা ক্লাসটা আবার দেখে নিও, ঠিক আছে? স্লাইডগুলো সাদা কালো হলে ভালো হয়, যাত্রা লাগতেছে এতক্ষণ দেখে। আচ্ছা ওকে, আমরা এটা মেনটেন করবো ইনশাল্লাহ। লাইফ তো ব্যাকওয়ার্ড, এটা তুমি হচ্ছে ইয়েরে বলো, নাম কি ওই লোকের নাম জানি কি রে, একটা লোক যে আছে জাজাকুল্লাহ খায়রান উমারা, সো ওই যে মার্ক জগারবার্গকে বলো। তো তোমরা কি কোনো গল্প শুনতে চাও বা কোনো ধরনের গাইডলাইন কৃষি রিলেটেড? সবাই বের হয়ে যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, আমরা হোয়াইট বোর্ডে রাখবো ক্লাস পরবর্তী আমাদের করণীয় কি। আচ্ছা আমি বলে দিই, আজকে বসেই দাঁড়াই বলি, হ্যাঁ কলা খাইছি তো এনার্জি আসছে একটা। তোমরা যখন ক্লাসটা করতেছো, ক্লাস করার পর তোমরা অবশ্যই একটা নোট করতেছো, তাই না? একটা নোট করতেছো, কে কে নোট করো একটু হাত তোলো তো দেখি। ও হ্যাঁ, 5 নাম্বার কোশ্চেনটা বাকি আছে, বলবো সমস্যা নাই। ধন্যবাদ মনে করাই দেওয়ার জন্য। আমরা সবাই নোট করি না? তোমার ক্লাসের পরে কাজ হচ্ছে ফার্স্টে মিষ্টি কোনো কিছু খাওয়া। মজা দিলাম না অনেক? এটা অনেক বেশি উপকারী। ক্লাসের পরে কাজ হতে কোনো কিছু মিষ্টি জিনিস খাওয়া। কারণ কি ভাইয়া, এটা কেন বললেন? পৃথিবীর দুনিয়ার তো কেউ এই কথা বলে না মিষ্টি কেন খাচ্ছেন। কারণ ভাই, তুমি যখন ক্লাসটা করতেছো তোমার ব্রেন অনেক পরিশ্রম করতেছে। আর আমাদের ব্রেন এবং হার্ট, আমি ভেটেরিনারিতে পড়ি তো, ডাক্তার মানুষ হবো কিছুদিন পরে। ব্রেন এবং হার্ট এই দুইটা জিনিস চলার জন্য গ্লুকোজ অনেক বেশি প্রয়োজন। গ্লুকোজ, ইয়েস। আমাদের ব্রেন এবং হার্ট এই দুইটা চলার জন্য গ্লুকোজ অনেক বেশি প্রয়োজনীয়। আমাদের অনেক বেশি গ্লুকোজের প্রয়োজন হয়। 80% গ্লুকোজ আমাদের ব্রেনে যায় এবং হার্টে যায়। সো তুমি আগে তোমার কাজ হচ্ছে মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়া। ভাই মিষ্টি জাতীয় তো গ্লুকোজ দরকার আমার, আমি তো ফ্রুটসও খাইতে পারি। তো যাদের একটু সমস্যা আছে মিষ্টিতে, কারণ আমার গত 2 বছরে আমি কোনো ধরনের আইসক্রিম, কোনো ধরনের কোক কিছুই খাইনি, বুঝছো না? মিষ্টি যাদের সমস্যা তারা খাবে না। হ্যাঁ, এই যে একটা ভুল তোমার লাইফের অনেক বড় একটা ভুল, যে তুমি ক্লাসের পরে পিডিএফ থেকে পড়ো। তোমার ব্রেন ছোট থেকে বড় হয়েছে খাতা পড়ে, বই পড়ে, পিডিএফ পড়ে না। তুমি পিডিএফ পড়ে বেশি দিন মনে রাখতে পারবা না, এটা মনে রাখবা। আমাদের ব্রেনের ডিএনএ কোডিংটা তো এরকম ভাবেই করা, যে আমার আব্বু বই পড়ে মনে রাখছিল, আমার দাদা শুনে মনে রাখছিল। তুমি পিডিএফ পড়ে না মনে রাখতে পারবা না। তোমার মনে রাখার জন্য পড়তে হবে, বই পড়তে হবে বেশি বেশি। না ভাইয়া, ক্লাস ফ্রিতে কেন হবে? ফ্রিতে আমাদের পক্ষে যতটুকু দেওয়ার সম্ভব আমরা পুরাটাই দিব। এখন আসল কথায় আসি, মিষ্টি খাবা, মিষ্টি খাওয়ার পরে নোটটা 30 মিনিটে একটু পড়ে দেখবা। 30 মিনিট যা যত বেশি লাগে, এভারেজ 30 মিনিট লাগার কথা আর কি নোটটা পড়তে ভালোভাবে। 30 মিনিট পড়ে দেখবা, ঠিক আছে? 30 মিনিটস পড়বা। নর্মালি 30 মিনিটস তো লাগে পড়তে, 30 মিনিটস পড়বা। তারপরে কি করবো আমি ভাইয়া? তারপর 30 মিনিটস পড়ার পরে একটা কোয়েশ্চেন ব্যাংক নিবা, 2টা কোয়েশ্চেন ব্যাংক, এই ইউনিট কোয়েশ্চেন ব্যাংক, কৃষি কোয়েশ্চেন ব্যাংক, প্লাস মেন বইয়ের পিছনের কোয়েশ্চেন ব্যাংক, মানে কোয়েশ্চেন। ভাইয়া বাজারে ইন্টারনেট নামে একটা বই আছে, এটা কি কিনবো? বাজারে ফুলকলি নামে একটা বই আছে, এটা কি কিনবো? তোমার ইচ্ছা কিনতে পারো, কিন্তু গত বছরের প্রশ্ন দেখছো কয় পার্সেন্ট কমন পড়ছে আমার কোনো আইডিয়া নেই, কিন্তু বলতেছে 100% কমন পড়ছে। আমি বিটার টুথটা স্টুডেন্টদের সামনে বলতেছি, ঠিক আছে? সো এই যে এই ইউনিট কোয়েশ্চেন ব্যাংক উদ্ভাসের, এটা কৃষি কোয়েশ্চেন ব্যাংক উদ্ভাসের, আর মেন বই কোয়েশ্চেন ব্যাংক। ভাইয়া আর কিছু পড়া লাগবে? এই ইউনিট কোয়েশ্চেন ব্যাংক প্রতি চ্যাপ্টারে 200টার মতো এমসিকিউ আছে। কৃষি কোয়েশ্চেন ব্যাংকে প্রায় 50-60টা কোয়েশ্চেন আছে।
মেন বুকে 100টা কোয়েশ্চেন আছে, একটা চ্যাপ্টারে 300 কোয়েশ্চেন পড়লে আর কিছু লাগে? আমি আমার এক্সপিরিয়েন্স, আমার ইউনিভার্সিটি র্যাঙ্কিং গুলো বলি। রাজশাহীতে 246, সিইউতে 113তম, জাহাঙ্গীরনগর 226তম, কৃষিতে 84তম, সাথে হচ্ছে জিএসটিতে ফার্স্টে ত্রিপলি পাইছি। আমার ক্ষেত্রে আমি ক্লাস করতাম, আমিও এক জায়গায় ভর্তি ছিলাম, ক্লাস করছি, নোট পড়ছি, কোয়েশ্চেন সলভ করছি, আর কিছু করা নেই আমার। আমি কোনো বই সাজেস্ট করতেছি না, আমার এই 3টা সাজেশন: ইউনিট কোয়েশ্চেন ব্যাংক, কৃষি প্রশ্ন ব্যাংক, মেন বুক। নাথিং এলস ইজ প্রেফারেবল ফর মি। আমি একটা অ্যাভারেজ ক্যালিবারের স্টুডেন্ট, যদি আমাকে ইনপুট দিলে অনেক ভালো কিছু বের করা যায় আমার টিচাররা বলতো, বাট পড়ালেখা কম করছি, জীবন অনেক পড়ালেখা কম করছি, বাট যেখানে কোপ দেওয়ার কথা ছিল সেখানে আলহামদুলিল্লাহ কোপাই দিচ্ছি, সত্যি কথা যেটা বলতেছি, ঠিক আছে? তা আমারও তো মেডিকেলে চান্স হয় নাই, যদি আমি প্রিপারেশন নিই না, বাট মেডিকেলে তো আমারও চান্স হয়নি, আমি ঘুরে দাঁড়াইছি না। তোমাদের তো এটাই করা লাগবে। অনেকটা আড্ডা দেওয়া হয়ে যেতেছে, বাট সত্যি কথা এটাই, আমি চান্স পাই নাই, তো আমি ঘুরে দাঁড়াইছি না। ঘুরে দাঁড়ানোর জন্য উই নিড জাস্ট এ মোমেন্ট, একটা সঠিক গাইডলাইন, দ্যাটস ইনাফ ফর ইউ। এখন আমার সময় গাইডলাইন কে ছিল? আমার একটা স্টোরি বলি। আমার ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত আমার সব ডিসিশন নিছে আমার আব্বু। আমার অ্যাডমিশনের সময় আমার আব্বু মারা গেছেন 2020 সালে, করোনার সময় আমার আব্বু মারা গেছেন। সো আমার গাইডলাইন দেওয়ার মতো কেউ ছিল না। সো হোয়াট আই হ্যাড টু ডু, আমার কিছু করার ছিল না, আমার নিজের গাইডলাইন আমার নিজের হইতে হইতো। মাই মাম ওয়াজ লাইক, মানে টিপিক্যাল ওমেন, যে কিনা বাচ্চাদেরকে খুব বেশি ভালোবাসে, সারা জীবন দিতে পারবে, বাট আউট নলেজ তেমন একটা নাই। মাই মম ওয়াজ লাইক দ্যাট। সো আমার নিজের ভরসা আমার নিজের হইতে হইছে। একটা কথা সবসময় বলি, হ্যাঁ উদ্ভাসেরটাই ভাইয়া, একটা কথা বলি, নিজের গাইডলাইন নিজে হও। আমরা তো আছি মেসনে যারা ভর্তি হইছো, একটা কথা আজকে লিখে রাখো, যেদিন থেকে তোমাদের ক্লাস শুরু হয়েছে বা ভর্তি হইছো, তোমাদের রেজাল্টের আগ অব্দি আমরা তোমার সাথে চুইংগামের মতো আটকে থাকবো। তোমার যে কোনো ধরনের প্রবলেম আমরা আছি তোমাদের সাথে। ইভেন আমাদের গত বছরের স্টুডেন্ট আমাকে এখনো নক দেয়, আমাকে পার্সোনালি, আর ভাইকেও দেয়, আমাকে একটু বেশি দেয়, আই ডোন্ট নো ওয়াই, দিয়ে এখনো তাদের লাইফের সমস্যাগুলো আমার সাথে শেয়ার করে। এটা আসলে কারণ কি, মানে ওয়াই তারা আমাদের কেন দেয়? কারণ আমরা ওই জায়গাটা অর্জন করতে পারছি, এমনি এমনি দেয় না, তাই না? সো ডোন্ট ওয়ারি, চেষ্টা চালায় যাও। কে কে চাচ্ছ যে একটা ভালো সিটে আমার চান্স হোক? পাখিবির এগ্রিকালচার ডিভিএম, দ্যাটস নট দ্য ফ্যাক্ট। আমার একটা ভালো জায়গায় চান্স হোক, আমি যাতে বাপ মারা খুশি করতে পারি। দেখে তো কে কে আছে। দেখি তো আমরা কে কে চাই আমরা ভালোভাবে একটা সিট এনশিওর করতে পারি, বাপ মারা খুশি করতে পারি। অনেকে আছে। আমি দোয়া করি সবাই যাতে এইটা করতে পারে, ঠিক আছে? সবাই এটা করতে পারে। আমার কি হয়েছিল জানো? আমার একটা স্টোরি বলি, একটা মজার স্টোরি আছে। আমার একটা ভাই আছে, আমি তার প্রতি অনেক কৃতজ্ঞ, সে আমাকে লাইফে অনেক জায়গায় হেল্প করছে। বাট আমার তো ধরো হচ্ছে মেডিকেলে হয়নি, আমি যদি মেডিকেল প্রিপারেশন নেই, বাট সবাই ভাবছে আমার মেডিকেল হয়ে যাবে। ছোটবেলা থেকে একটা চেষ্টা করলে পারতাম, এরকম টাইপ স্টুডেন্ট ছিলাম। মেডিকেলে হয়নি, ঢাবিতে সাবজেক্ট আসবে এরকম একটা পজিশন, বাট আমি ওই কোন সাবজেক্টে খারাপ না, বাট আমি ওই রকম সাবজেক্টে পড়বো না। আমার একটা ভালো ক্যারিয়ার ওয়াইজ সাবজেক্ট দরকার ছিল। তো আমাদের সময় রাজশাহী ভর্তি পরীক্ষা আগে ছিল। আমি রাজশাহীতে পরীক্ষা দিতে যাবো, তার বাসায় গেছি, ওখান থেকে আমি গাড়িতে উঠবো। আমাকে বলতেছে, খালি কি পরীক্ষায় দিবি নাকি চান্সও পাবি? দ্যাট লাইন, এই লাইনটা আমার এত বেশি হার্ট করছে আমারে, যে এই কথাটা আমার কেমনে বলছে এই কথা, যে আমি চান্স খালি পরীক্ষায় দিব নাকি চান্সও পাবো। আমার এত কষ্ট লাগছে এই কথাটা শোনার পরে। আমি ওই টাইমে আমার 2 দিন পরে পরীক্ষা, আমি মনে মনে আমি মানে ফেথ নিছি, যে আমার নিজের উপর ফেথ তো রাখছি, আর আমি একটা ওথ করছি যে না আমি চান্স পাবো, প্রত্যেকটা জায়গায় চান্স পাবো। আমি তারা আগে সবার আগে কল দিব, দিয়ে বলো ভাই তুমি তো বলছিলে আমি যে চান্স পাবো না, হ্যাঁ আমি কিন্তু চান্স পাইছি।
ঠিক আছে, ট্রাস্ট মি, আমার প্রত্যেকটা জায়গায় চান্স হয়েছে। আমি সবার আগে ওই ভাইরে কল দিয়েছি, সবার আগে আমার আম্মুরে কল দেয়নি, সবার আমার চাচুরে কল দেয়নি, সবার মামারে কল দেয়নি। আমি সবার আগে কল দিছি আমার ওই ভাইরে, দিয়ে বলছি ভাই তুমি তো বলছিলে খালি কি পরীক্ষায় দিবি নাকি চান্সও পাবি, আমি তো ওই জায়গায় অততম হয়েছি, এই জায়গায় তো ফার্মেসি পাই গেছি, ওই জায়গায় তো ত্রিপলি পাই গেছি, রাজশাহীতে তো অমুক সাবজেক্ট পাইছি, জেনেটিক্স পাই গেছি, সিইউতে তো সিএসসি পাই গেছি, বাকৃবিতে ডিবিএম পাই গেছি, এরকম ভাবে ফোন দিতাম, বুঝছো? আজকে এই লাইফটাই ফ্রি একটা লাইফ, এখানে আমি বলে যাচ্ছি তোমার সুযোগ, এটা তুমি কাজে লাগাবা। আজকের পরে ফ্রম দ্য ভেরি নেক্সট মোমেন্টটা যাতে তোমার হয়, 2 মাস পরে ওইগুলোরে ফোন দিবা, দিয়ে বলা আমি কারোর প্রতি ডিসরেসপেক্ট রাখতেছি না, বাট ফোন দিয়ে বলবা যে আপনি তো এমন এমন কথা বলছেন, আমার আমি তো এরকম করে দেখাইছি। ঠিক আছে, পারবো তো ইনশাল্লাহ? পারবো? বলো। ইনশাল্লাহ, এই তো অনেকে বলছে ইনশাল্লাহ। আমার জন্য টাফ ছিল কেন জানো? কারণ আমার তো আব্বু ছিল না ওই টাইমে। আমার লাইফের প্রত্যেকটা সেকেন্ডে আমার আব্বু খুবই ওতপ্রোতভাবে জড়িত ছিল। সো অন দ্যাট মোমেন্ট ইট ওয়াজ ভেরি টাফ ফর মি টু কোপিং আপ, বাট রাইট নাও আই ক্যান ফিল মাই ফাদার ভেরি ওয়েল, যে না, হি ইজ উইথ মি। ওকে, হ্যাঁ পারতে যে হবেই, দ্যাটস দ্য মোটিভেশন। ভাইয়া নোট কিভাবে করব? নোট এই যে থিওরি পড়াইছি না, বেসিক পড়াইছি না, যে বেসিক, এই যে বেসিক পড়াইছি না, এগুলো নোট করবি। মুখে যেটা বলবো ওইটা নোট করবি, যেটা এখানে লিখবো ওইটা নোট করবি। দ্যাটস দ্য ফ্যাক্ট। কোয়েশ্চেন লিখে সলভ করবি আমার সাথে সাথে, ঠিক আছে? কোয়েশ্চেনের স্ক্রিনশট রাখবি, পরে নোট করবি একসাথে। তোদের একটা বাজে অভ্যাস, তোদের কিছু বড় বড় প্ল্যাটফর্মগুলা তোদেরকে এমন ভাবে বানাই দিছে যে তোরা নোট, তোদেরকে পিডিএফ শেয়ার করে। এখন পিডিএফ শেয়ার করে খারাপ না, তোরা এখন নোটই করতে চাস না। আমার এই জিনিসটা এত বিরক্ত লাগে, তোরা কেন নোট পিডিএফ পড়বি? আমার পিডিএফ তোরা কেন পড়বি? তোরা আমার নোট পড়বি, ঠিক আছে? আমার প্রিয় উক্তি যেটা সবচেয়ে বেশি আমাকে মোটিভেট করে সেটা হচ্ছে কোরআনের একটা আয়াত, সেটা হচ্ছে লা তাহজান, যে হতাশ হইও না, আল্লাহ আছেন। সো ইয়েস, এটা সবসময় মনে রাখবা, হতাশ হওয়া যাবে না, আল্লাহ আছেন। ওকে, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ পারলে ক্লাসের নোটগুলা শেয়ার করতে পারো মেসন গ্রুপে, এবং ক্লাসের একটা রিভিউ দিতে পারো, হাউ ওয়াজ দ্য ক্লাস। ওকে, সো ভালো থাকো, এ পর্যন্ত সুস্থ থাকো, সবাই দেখা হবে পরের ক্লাসে।